আমাদের সেকেন্ড ভ্যালুয়েশন অ্যাপ্রোচ যেটা আমরা ডিসকাস করতে চাই সেটা হচ্ছে মার্কেট বেসড ভ্যালুয়েশন বা রিলেটিভ ভ্যালুয়েশন। ভ্যালুয়েশনের প্রাইমারিলি দুটো অ্যাপ্রোচ আছে, একটা হচ্ছে আপনার অ্যাবসলিউট ভ্যালুয়েশন টেকনিক্স আর একটা হচ্ছে রিলেটিভ ভ্যালুয়েশন টেকনিক্স। আমরা গত ক্লাসে যেটা ডিসকাস করেছিলাম সেটা হচ্ছে ওয়ান অফ দ্য অ্যাবসলিউট ভ্যালুয়েশন অ্যাপ্রোচেস, ডিসকাউন্টেড ডিভিডেন্ড ভ্যালুয়েশন। কারণ হচ্ছে আমরা যখন ডিভিডেন্ড নিয়ে ভ্যালুয়েশন করছিলাম তখন শুধুমাত্র ওই কোম্পানির ফান্ডামেন্টালস দেখে আমরা সে কেমন ডিভিডেন্ড দিতে পারে এটা থিঙ্ক অফ করার চেষ্টা করছিলাম। তো এখানে কোম্পানি ফান্ডামেন্টালস বা কোম্পানি ইটসেলফ এটাই দেখা হয়। বাট রিলেটিভ ভ্যালুয়েশনে যেটা প্রাইমারি আইডিয়া সেটা হচ্ছে আপনার সাথে যারা কম্পারেবল, আপনি যে মার্কেটে আছেন সেই মার্কেটে যারা অপারেট করে, সেই মার্কেটে যারা কম্পিট করে, তাদের ভ্যালুয়েশনের তুলনায় তাদের যে ভ্যালুয়েশন আছে সেই তুলনায় আপনার ভ্যালুয়েশন কত হওয়ার কথা বা কত হওয়াটা উচিত। এই ভ্যালুয়েশনটাকে বলা হয় রিলেটিভ ভ্যালুয়েশন বা আপনার মেথড অফ কম্পারেবলস। এখানে আমরা যেটা কভার করি আউট অফ দ্য রিলেটিভ ভ্যালুয়েশন সেটা হচ্ছে মার্কেট বেসড ভ্যালুয়েশন। আমরা একটু যে ডকুমেন্ট গুলো আপনাদের সাথে শেয়ার করেছিলাম সেরকম একটা ডকুমেন্টে যাচ্ছি। সেটা এই ডকুমেন্টটা হচ্ছে মেরিকোর ভ্যালুয়েশন রিপোর্টে যে ফাইলটা ছিল সেই ফাইলটাতে আমরা একটা প্যারাগ্রাফের দিকে আপনার অ্যাটেনশন ড্র করছি। দেখেন যে রিলেটিভ ভ্যালুয়েশন, কি বলা হচ্ছে যে আমরা প্রাইস আর্নিংস মাল্টিপল দেখেছি of FMCG companies both in the domestic market as well as in other regions. এখানে কি করা হচ্ছে, আমার কোম্পানি, আপনার সাবজেক্ট কোম্পানি কে, আমার সাবজেক্ট কোম্পানি হচ্ছে মেরিকো বাংলাদেশ। মেরিকো বাংলাদেশ ইজ ইন দ্য ক্যাটাগরি অফ এফএমসিজি কোম্পানি, ফাস্ট মুভিং কনজিউমার গুডস কোম্পানি। আপনারা যেই কোম্পানিগুলো নিয়ে টার্ম পেপারে কাজ করছেন এখানে বেশ কয়েকটা কোম্পানিজ আছে যারা এফএমসিজি কোম্পানি। সো এখানে বলা হচ্ছে যে আমি এই মাল্টিপলটা কিভাবে পেয়েছি, আমি মাল্টিপলটা পেয়েছি যে মেরিকোর সাথে অন্য যারা এফএমসিজি কোম্পানিজ আছে তাদের পি কেমন সেই তুলনায় আমি মেরিকোর ভ্যালুয়েশন করতে যাচ্ছি। সো এটা একটু ডিটেলস দেওয়া হচ্ছে যে আপনি যে এফএমসিজি কোম্পানি বলছেন যে আপনার মেরিকোর সাথে কম্পারেবল এফএমসিজি কোম্পানি কয়টা আছে। সে ফর এক্সাম্পল আপনার কিছু কোম্পানিস আছে, গ্রামীণ ফোন এটা মাল্টিন্যাশনাল কোম্পানি, মেরিকো মাল্টিন্যাশনাল কোম্পানি, বাট গ্রামীণ ফোন কিন্তু আবার এফএমসিজি কোম্পানি না। ঠিক আছে। আবার বাটা শু হচ্ছে এফএমসিজি কোম্পানি। আহ, আপনার অ্যাপার্ট ফ্রম মেরিকো বিডি দেয়ার আর 4 এফএমসিজি কোম্পানিজ লিস্টেড ইন ডিএসসি। খেয়াল রাখবেন এটা হচ্ছে আপনার যখন ভ্যালুয়েশনটা করা হয়েছিল 2012 বা 11 দিকে, তখন এই কোম্পানিগুলো আমরা দেখাচ্ছি যে কোম্পানিজ গুলো কোন কোম্পানিগুলো। এই কোম্পানিগুলো হচ্ছে এই কোম্পানিটা, কেয়া কসমেটিক, কোহিনুর কেমিক্যাল, রেকিট বেনকিজার, গ্লাক্সো স্মিথ ক্লাইন এটা তখন ছিল, এখন ইউনিলিভার কনজিউমার কেয়ার। এটা হচ্ছে অ্যাজ অফ জানুয়ারি 2012 ডিএসসি। আপনি যখন আপনার ভ্যালুয়েশন রিপোর্টে আপনি এই ধরনের টেবল দিবেন, আপনাকে এইভাবে সোর্স মেনটেন করতে হবে, এইভাবে ট্যাবলের স্ট্রাকচার মেনটেন করতে হবে। আচ্ছা, এফএমসিজি এই চারটা কোম্পানির কথা বলা হচ্ছে যাদেরকে কার সাথে কম্পেয়ার করছে, আপনার মেরিকোর সাথে কম্পেয়ার করছে। রিমেম্বার মেরিকো যে প্রোডাক্ট, এই কোম্পানিগুলোর কিন্তু কিছু কোম্পানির একই ধরনের প্রোডাক্ট আছে, আবার কিছু কোম্পানির কমপ্লিট ডিফারেন্ট প্রোডাক্ট আছে। সে রেকিট বেনকিজারে কোনো কোকোনাট অয়েল নাই। ঠিক আছে, মেরিকোর মেইন বিজনেস হচ্ছে কোকোনাট অয়েল ছিল, এখন হচ্ছে নতুন একটা ব্র্যান্ড তারা ইন্ট্রোডিউস করেছে, আমরা ক্লাসে রিকল করতে পারি না, সেটা হচ্ছে বেবি সেগমেন্ট, জাস্ট ফর বেবি একটা ব্র্যান্ডে আপনার এটা ভালো একটা মার্কেট আপনার ক্যাপচার করতে পেরেছে। সে রেকিট বেনকিজার এর এই কোম্পানি যে প্রোডাক্টস গুলো আছে সেগুলো মোস্টলি টয়লেট্রিজ প্রোডাক্ট। এটা আবার মেরিকোর কোকোনাট অয়েলের একদম হেড টু হেড কম্পারিজন না। বাট হোয়াই দে আর সিমিলার বিকজ দে বিলং টু দ্য এফএমসিজি কোম্পানিজ। ঠিক আছে। এখন এই অ্যাভারেজ পিই অফ দিস কোম্পানিজ, মানে চারটা কোম্পানির অ্যাভারেজ পিই পাওয়া যাচ্ছে 24.4। দিস ওয়ান, এই চারটা কোম্পানির অ্যাভারেজ পিই কত, 24.4। আর অ্যাভারেজ প্রাইস টু বুক ভ্যালু হচ্ছে, আমরা এগুলো নিয়ে প্রতিদিনের কথা বলবো আজকে। আমরা জাস্ট একটু আপনাকে ব্যাকগ্রাউন্ড দেখাচ্ছি যে আমরা এটার অ্যাপ্লিকেশন কোথায় করি, তারপর আমরা ডিসকাশনে যাব। আর অ্যাভারেজ প্রাইস টু বুক ভ্যালু হচ্ছে 41.2 টাইমস। এখন
নট নেসেসারিলি আপনি যখন কম্পেয়ার করবেন তখন শুধুমাত্র আপনাকে লোকাল কোম্পানিজ গুলোই নিতে হবে। এই কোম্পানিটা যে রিজিয়নে বিজনেস করে, সে বাংলাদেশে বিজনেস করে, সে বাংলাদেশ ইজ ইন দা সাউথ এশিয়া রিজিয়ন অথবা এশিয়া রিজিয়ন। এশিয়া রিজিয়নে মেরিকোর সাথে যে কোম্পানিজ গুলো কম্পারেবল ইন এনি অফ দ্য ক্যাটাগরিজ, এফএমসিজি হতে পারে, মাল্টিন্যাশনাল হতে পারে, কোকোনাট অয়েল বিজনেস হতে পারে, টয়লেট্রিজ বিজনেস হতে পারে, কেমিক্যাল আপনার এই ধরনের কেমিক্যালস বিজনেস হতে পারে, আপনি যে কোনো বেসিসে হতে পারে, আমরা এটা নিয়ে একটু পরে কথা বলবো। সো পরের আলোচনা বলা হচ্ছে যে আমরা কিছু রিজিওনাল কোম্পানিজ নিয়েছি। রিজিওনাল কোম্পানিজ কারা একটু দেখেন। এখানে কিছু কোম্পানিজ পাবেন যারা বাংলাদেশের কোম্পানি না, আই মিন বাংলাদেশের বাইরে, তারা আমেরিকার সাথে কম্পারেবল। ইউনিলিভার ইন্দোনেশিয়া, গদরেজ কনজিউমার প্রোডাক্টস ইন্ডিয়া, ইউনিলিভার পাকিস্তান, হ্যামাস হোল্ডিংস, দেন হিন্দুস্তান ইউনিলিভার, দেন ডাবর ইন্ডিয়া লিমিটেড। এগুলো হচ্ছে মেরিকো বিজনেসের সাথে কম্পারেবল। তো এই জন্য তাদেরকে কম্পারেবল হিসেবে নেওয়া হচ্ছে। যদিও রিজিওনাল কোম্পানিগুলো থেকে অ্যাভারেজ পিই পাওয়া গেছিল 24.4, বা রিজিওনাল কোম্পানিগুলো থেকে অ্যাভারেজ পিই পাওয়া যাচ্ছে কত, 26.7, হুইচ ইজ লিটল বিট হায়ার। এখন এই সব অ্যানালাইসিস এখানে দেখানো হচ্ছে যে রিজিওনাল কোম্পানিজ গুলোর পি কেমন, প্রাইস টু সেলস কেমন, প্রাইস টু বুক ভ্যালু কেমন। একই সাথে আমার যেগুলো লোকাল এফএমসিজি কোম্পানি সেগুলোর প্রাইস টু আর্নিংস, প্রাইস টু বুক ভ্যালু রেশিও গুলো কেমন। দেন বলা হচ্ছে যে আমি যদি সব কোম্পানির অ্যাভারেজ নিই, আই মিন এখানে যে চারটা কোম্পানির পি আছে আর এখানে কয়টা কোম্পানি আছে, সাতটা। এই সাতটা সরি, এই 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 সাতটা পি নিই, তাহলে আমি পাই হচ্ছে অ্যাভারেজে 25.8, 25.8। সো ইউজুয়ালি দ্য এফএমসিজি কোম্পানিজ ট্রেড এট এ হায়ার মাল্টিপল। এটা একটা রিয়েলিস্টিক অবজারভেশন কম্পেয়ার টু দ্য ওভারঅল মার্কেট। সো এফএমসিজি কোম্পানিজের গ্রোথ অপরচুনিটি বা গ্রোথ পটেনশিয়াল বেশি থাকে। আপনারা ইনভেস্টমেন্ট অ্যানালাইসিসে গ্রোথ স্টক, ভ্যালু স্টক সম্পর্কে পড়াশোনা করছেন। সো গ্রোথ স্টক গুলোর ইউজুয়ালি কি থাকে, আপনার প্রাইস টু আর্নিংস রেশিও বেশি থাকে। কেন আর্নিংস এর তুলনায় ইনভেস্টররা পার ডলার আর্নিংস বেশি প্রাইস পে করতে চায়, উইথ দ্য এক্সপেকটেশন, উইথ দ্য বিলিভ দ্যাট এই কোম্পানিগুলোর ফিউচারে বেশ পোটেনশিয়ালস আছে। সো সেটাকে পারচেস করার জন্য, সেই গ্রোথ পটেনশিয়ালকে মনিটাইজ করার জন্য আজকে আমি বেশি প্রাইস দিচ্ছি। সো এই জন্য ইউজুয়ালি মার্কেটের অ্যাভারেজ পি, যেটা আমরা বলি সাধারণত 15, সেই তুলনায় আপনার এফএমসিজি কোম্পানিজ ইন জেনারেল অ্যাভারেজে বেশি থাকে। সো এখানে কেন বেশি থাকে সেটার একটা এক্সপ্লেনেশন দেওয়া হচ্ছে। সো ফাইনালি যেটা করা হয়েছে, যদিও আমি 25.8 পেয়েছি, নট নেসেসারি যে আমি এটার উপর পুরোপুরি রিলাই করব। আমি কত পেয়েছি অ্যাভারেজ করে, 25.8। সো আমরা যখন স্ট্যাটিস্টিক্স এ কাজ করি, যখন আমরা ম্যাথমেটিক্স এর কোর্স করি, তখন আমাদের যেই ক্যালকুলেশনস গুলো ফর্মুলা থেকে আসছে, সেই ক্যালকুলেশনস গুলোর উপর আমরা খুব রিলিজিয়াসলি ওবিডিয়েন্ট থাকি। এখন ম্যাটার হচ্ছে, আহ, আমরা বলেছিলাম যে ভ্যালুয়েশন ইজ বোথ আর্ট অ্যান্ড সায়েন্স। এখানে আপনাকে ফর্মুলারও ইউজ করতে হবে, পাশাপাশি আপনার কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিংও ব্যবহার করতে হবে। এখানে আপনি নট নেসেসারি যে সবগুলো ফর্মুলা বেসড আপনার ভ্যালুয়েশন বা ফর্মুলা বেসিসে আপনি সব কাজ করবেন। সো দেখেন আমি সব অ্যাভারেজ করে পেয়েছি 25.8, বাট অ্যানালিস্ট বলছে আমি যখন মেরিকো বাংলাদেশকে ভ্যালুয়েশন করতে গিয়েছি, আমি 25.8 নিয়ে নাই, আমি একটু কনজারভেটিভ হয়ে গেছি। আমি কনজারভেটিভ হয়ে কি 25.8 থেকে বেশি নিব নাকি কম নিব? বেশি নিলে আমার ভ্যালুয়েশনের নাম্বার কি আসবে, বেশি আসবে। আর কম নিলে আমার ভ্যালুয়েশন কি আসবে, কম আসবে। এখন আমি কোনটা নিলে আমি একটা কনজারভেটিভ অ্যাপ্রোচ ফলো করছি। বুঝতে পারছেন কি কম বলতে? নিলেছেন। কম নিলে। তো এই জন্য অ্যানালিস্ট বলছে যে আমি পি মাল্টিপল নিয়েছি 20, বাট আমার অ্যাভারেজ আমি পেয়েছি কত, 25.8। এখন আপনি কোশ্চেন করছেন যে 5.8 কিভাবে বাদ গেল, এটা কোনো আনসার নাই। ইট সোললি ডিপেন্ডস অন অ্যানালিস্ট ডিসক্রিপশন। অ্যানালিস্ট মনে করছে আই ওয়ান্ট টু বি কনজারভেটিভ, এখন সেই ক্ষেত্রে সে কি নিতে পারে, সে একটু কম নিতে পারে। ওকে, বাট অ্যানালিস্ট যদি অ্যাগ্রেসিভ হয়, সে হয়তো বলতে পারে যে মেরিকো হ্যাজ আ অ্যাভারেজ পটেনশিয়াল,
সো ওই ক্ষেত্রে আমি 27 নিতে পারি। বাট লিটারেলি বা জেনারেলি একটু কনজারভেটিভ অ্যাপ্রোচ সবাই ফলো করার চেষ্টা করে। ওকে, সো আমরা জানি যে অ্যাগ্রেসিভ হলে কি কনসিকোয়েন্স হতে পারে, কনজারভেটিভ হলে কি কনসিকোয়েন্স হতে পারে। এখন দেখেন পি মাল্টিপল পাওয়া আমি নিচ্ছি কত, 20। এখন এই 20-র সাথে আমি ইপিএস, এই ইপিএসটা হচ্ছে আপনার, আমরা প্রাইস আর্নিং রেশিওর ব্যাপারে আগে ক্লাসে কথা বলেছিলাম। এই আর্নিংস পার শেয়ার, এটা মেরিকোর 2013 সালে এস্টিমেটেড, পাশে একটা ই দেখতে পাচ্ছেন, এই ই হচ্ছে এস্টিমেটেড। আমি আছি কিন্তু জুন 2012-তে, খেয়াল আছে আমার এই ডাটা কোথায় আছে, সরি জানুয়ারি 2012-তে। আমি এস্টিমেট করেছি 2013 সালে আমার অ্যানুয়াল অ্যানুয়াল এপিএস কত হতে পারে। এটা আপনি যে নেট প্রফিট এস্টিমেট করেছেন না, ফোরকাস্টিং এ নেট প্রফিট এস্টিমেট করবেন, নেট প্রফিট কে টোটাল নাম্বার অফ আউটস্ট্যান্ডিং কমার্শিয়াল দিয়ে ডিভাইড করলে আপনি কি পেয়ে যাবেন, আমার এস্টিমেটেড ইপিএস ফর দ্য নেক্সট ইয়ার। এখন আপনি আজকে 2024-এর প্রথম কোয়ার্টারে বসে কি করছেন, চিন্তা ভাবনা করছেন যে 2024 পুরো ইয়ার কেমন হতে পারে বা 2025 কেমন হতে পারে। এখন আপনি চাইলেই, আপনার কাছে 2024-এর একটা কোয়ার্টার অ্যাভেলেবল ধরে নিচ্ছি, সো 2024-এর ফুল ইয়ারের স্টোরি কিন্তু আপনার কাছে অ্যাভেলেবল না। So আপনি চাইলে 2024-এর নেট প্রফিট আপনি এস্টিমেট করেছেন বা করবেন, অথবা 2025-এর নেট প্রফিট আপনি এস্টিমেট করেছেন, সো নেট প্রফিটকে আপনি যখন টোটাল নাম্বার অফ আউটস্ট্যান্ডিং শেয়ার দিয়ে ডিভাইড করবেন, তখন আপনি আপনি কি পাবেন, ইপিএস পাবেন। সেই ইপিএস এর সাথে কি মাল্টিপ্লাই হবে, আপনি যেটা পি এস্টিমেট করছেন সেটা মাল্টিপ্লাই হবে। সো সেটা যখন মাল্টিপ্লাই হবে, সেটা কত মাল্টিপ্লাই হবে, আপনার 20 মাল্টিপ্লাই হবে। 20 মাল্টিপ্লাই হবে কিসের সাথে, 23.58 এর সাথে। 23.58 এর সাথে যখন 20 মাল্টিপ্লাই হয়, তখন আমরা পাচ্ছি যে মার্কেট বেসড ভ্যালুয়েশন অনুযায়ী মেরিকোর ভ্যালু কত হওয়া উচিত, 471.53 হওয়া উচিত। এই যে আপনার ভ্যালুয়েশন আমরা পাচ্ছি, এটা কি অ্যাপ্রোচ আমরা পেয়েছি, অ্যাপ্রোচটা কি আমাদের, রিলেটিভ ভ্যালুয়েশন। রিলেটিভ ভ্যালুয়েশন বা মার্কেট বেসড ভ্যালুয়েশন। একই সাথে আপনার অ্যানালিস্ট আমাদেরকে রিমাইন্ড করিয়ে দিচ্ছে যে মেরিকোর যে প্যারেন্ট কোম্পানি মেরিকো ইন্ডিয়া, সে ট্রেড হচ্ছে কত মাল্টিপলে, 30.5 মাল্টিপলে। সো ইউ ক্লিয়ারলি আন্ডারস্ট্যান্ড যে অ্যানালিস্ট যে মাল্টিপলটা নিয়েছে দ্যাট ইজ মাচ কনজারভেটিভ। মাচ কনজারভেটিভ আমি এই জন্য বলছি যে 10 কম, এই জন্য বলছি কারণ দুটো কোম্পানির মোটামুটি সিমিলার বিজনেস। মানে মেরিকো ইন্ডিয়া আর মেরিকো বাংলাদেশের সাথে খুব কিছু প্রোডাক্ট বা ইন্ডিয়াতে আছে যেটা বাংলাদেশে নাই, বাট বেশ ভালো সিমিলারিটিস আছে। যেভাবে হিন্দুস্তান ইউনিলিভার বা বাংলাদেশ ইউনিলিভারের সাথে বেশ সিমিলারিটিস আছে। ঠিক আছে, এখন যেটা করা হয়েছে, আহ, আপনার আমরা একটা অ্যাপ্লিকেশন দেখলাম, এখন আমরা রিলেটিভ ভ্যালুয়েশনের ব্যাপারে জানবো। তো আমরা কি মোটামুটি ব্যাকগ্রাউন্ড সম্পর্কে ক্লিয়ার, যেটা কোথায় ব্যবহার হয়, ভ্যালুয়েশন টেকনিকে ব্যবহার হয়। এখানে আপনি একটা সামারি দিয়েছেন, লেফট সাইডে লেফট পেন একটা দেখেন, একটা সামারি দেওয়া হয়েছে ফর দ্য এন্টায়ার পেজ। সো এটা একটা ভালো অ্যাপ্রোচ। সো ওভারঅল পেজটা আমি না পড়ে আমি হয়তো সামারি থেকে ধারণা করতে পারি যে এই পেজে কিসের ডিসকাশন আছে। সো আমরা রিলেটিভ ভ্যালুয়েশনের ডিসকাশনে যাচ্ছি। মেথড অফ কম্পারেবলস, এখানে আমরা মূলত যে কাজটা করে থাকি সেটা হচ্ছে কোম্পানিকে তার সিমিলার কোম্পানিজ এর সাথে কম্পেয়ার করি। সিমিলার কোম্পানিজ যে প্রাইসে ট্রেড হচ্ছে, সেই প্রাইসের একটা আপনার, সেই প্রাইসিং থেকে আমরা একটা বেঞ্চমার্ক নিয়ে আসি, যেভাবে একটু আগে আমরা 20 একটা বেঞ্চমার্ক নিয়ে আসছি সেভাবে। এখন বেঞ্চমার্কটা আপনি কিভাবে আনবেন, এটার কি কোনো ধরাবাঁধা নিয়ম আছে? এটার কোনো ধরাবাঁধা নিয়ম নাই, বাট কিছু গাইডেন্স আছে যেটা অ্যানালিস্টরা ফলো করে। আহ, সেই গাইডেন্স গুলো আমাদেরকে ফলো করতে হবে। সো বেঞ্চমার্ক একটু আগে আমরা যেভাবে নিয়ে আসছি, সেটা আউট অফ দিস ফোর, এখানে চারটা ওয়ে অফ গেটিং দ্য বেঞ্চমার্ক আমরা দেখতে পাচ্ছি, চারটা ওয়েস অফ গেটিং দ্য বেঞ্চমার্ক। আমরা যে অ্যাপ্রোচটা মাত্র ব্যবহার করলাম, সেটা কোন অ্যাপ্রোচের মতো মনে হচ্ছে এই চারটা অপশনের মধ্যে?
আমরা মেরিকোর যে 20P নিয়ে আসলাম, সেটা কিভাবে নিয়ে আসলাম? এটা কোন অপশনের সাথে ম্যাচ করছে? ইন্ডাস্ট্রি পিয়ার্স, ইন্ডাস্ট্রি সেক্টর ইন্ডেক্স, ব্রড মার্কেট ইন্ডেক্স, ফার্মস হিস্টোরিক্যাল ভ্যালুস? ইন্ডাস্ট্রি পিয়ার্স। ইন্ডাস্ট্রি পিয়ারের ইন্ডাস্ট্রি সাথে। পিয়ার্স। হ্যাঁ, তাহলে আমরা বুঝে গেলাম যে আমাদের কাছে চারটে উপায় আছে। একটা হচ্ছে যেটা আমরা মাত্র দেখালাম, সেটা হচ্ছে আমার কোম্পানির যারা পিয়ার্স আছে সেই পিয়ার্সটা খুব ভালোভাবে খেয়াল রাখবেন। এটা লোকাল পিয়ার নট নেসেসারি, এটা রিজিয়নাল হতে পারে, ইন্টারন্যাশনাল হতে পারে। ঠিক আছে। নেক্সট ওয়ান হচ্ছে দ্য কোম্পানিজ ইন্ডাস্ট্রি অর সেক্টর ইন্ডেক্স। সো দ্য কোম্পানিজ ইন্ডাস্ট্রি অর সেক্টর, এটা হচ্ছে পিয়ার আর আপনার সেক্টর, এই দুটোর মধ্যে তফাৎ বুঝেন? সে ফর এক্সাম্পল, আপনার গ্রামীণ ফোন আর রবি, এদেরকে আমরা পিয়ার বলতে পারবো নাকি পারবো না? হ্যাঁ স্যার। আমরা বলতে পারবো, তাই তো? হ্যাঁ স্যার। পারবো। হ্যাঁ স্যার। গ্রামীণ ফোন আর রবিকে আমরা পিয়ার বলতে পারবো, বিকজ দে অলমোস্ট ডেলিভার দ্য সেম সার্ভিস। ঠিক আছে। আমি সার্ভিসের কোয়ালিটি নিয়ে কথা বলছি না, আমি জাস্ট বলছি যে গ্রামীণ ফোন যেভাবে তাদের রেভিনিউ আর্নিংস মডেল আছে, বা রেভিনিউ বা আর্নিংস মডেল আছে, একই মডেল কার আছে, রবিরও রেভিনিউ বা আর্নিংস মডেল আছে। এখন আপনি যদি আহ কোন কোম্পানির কথা বলবো, সে আমাদের একটা পাওয়ার এন্ড ফুয়েল সেক্টর আছে, আমি সেখানে একটা আপনার অ্যাটেনশন ড্র করি। আচ্ছা, আমরা কি ডিএসসি এর স্ক্রিনটা দেখতে পাচ্ছি ঢাকা স্টক এক্সচেঞ্জে? দেখতে জি স্যার। পাচ্ছি। আচ্ছা, জি স্যার। এখানে দেখেন একটা সেক্টর আমি নিচ্ছি। সেটা হচ্ছে আপনার টেলিকমিউনিকেশন। এখানে দেখেন তো কোন তিনটা কোম্পানি আছে: বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড, জিপি এবং রবি। আমরা জিপি এবং রবিকে কি বলেছি? পিয়ার কোম্পানিজ বলেছি। এখন বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি, এটা কি জিপি আর রবির পিয়ার হতে পারে? স্যার। এটা হতে পারে না। কেন হতে পারে না? কারণ এটা ডিফারেন্ট লাইন অফ বিজনেস, তার আর্নিংস মডেল ডিফারেন্ট, রাইট? সো এখন আপনি যদি সেক্টর পি, যেটা আমরা দেখছিলাম এখানে ইন্ডাস্ট্রিয়াল সেক্টর পি এর কথা বলছিলাম, ইন্ডেক্স, এখানে আমরা সাধারণত যেটা করি সেটা হচ্ছে আমার কোম্পানি যে সেক্টরে বিলং করে, রিলেটেড বিজনেস বাট সেম না, ওই ক্ষেত্রে এই তিনটা কোম্পানির পি যেটা আছে সেটা আমরা অ্যাভারেজ করার চেষ্টা করি। মানে আমার যারা জিপি, সে আমি জিপি কে ভ্যালুয়েশন করব, তখন আমি সেক্টরের জন্য কোনটাকে নিব? আমার রবি আর বিএসসিসিএল, যেভাবে আমরা এখানে কাদেরকে নিয়েছিলাম? আমরা এখানে পিআর নিয়েছিলাম, রাইট? এখন আমরা যদি সেক্টরে নিতে যাই জিপির জন্য, তাহলে কাদেরকে নিব? এখানে কারটা আসবে, রবিরটা আসবে, আর কারটা আসবে, বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানিটা আসবে। এখন আপনি আহ এখন আমাকে বলেন যে জিপি যারা কাজ করছেন বা রবি যারা কাজ করছেন, আপনি যদি রিজিওনাল কোম্পানিজ নিতে চান, বা অবভিয়াসলি আপনাকে নিতে হবে, ঠিক আছে? আপনার জিপির অপারেশনস কোথায় আছে? মায়ানমারে আছে, পাকিস্তানে আছে। ওখানে যে জিপির অপারেশনস আছে, ওই কোম্পানিগুলোর কি নিতে হবে? এই রেশিওস গুলো নিতে হবে। অথবা আপনি নট নেসেসারি যে সেটা জিপি হতে হবে, বা আপনার টেলিনরের কোম্পানি হতে হবে। আপনি চাইলে কি করতে পারেন? এয়ারটেল ইন্ডিয়া নিতে পারেন, অথবা আদার যে কোম্পানিজ গুলো আছে সেগুলো আপনি নিতে পারেন, অ্যাজ লং এজ দে উই শেয়ার দ্য কমন রিজিওনাল ক্যারেক্টারিস্টিক্স। সেই কোম্পানিগুলো সেম অপরচুনিটিস ফেস করে, সেম চ্যালেঞ্জেস ফেস করে, ইন দ্যাট কেস দে আর সিমিলার। ঠিক আছে। সো এই এক্সারসাইজ গুলো আপনাকে করতে হবে। ওকে। নেক্সট ওয়ান হচ্ছে ব্রড মার্কেট ইন্ডেক্স। ব্রড মার্কেট ইন্ডেক্স এর একটা গুড এক্সাম্পল হচ্ছে
আহ আচ্ছা, ইন্ডাস্ট্রিয়াল সেক্টর নিয়ে একটু কথা বলি, যে ইন্ডাস্ট্রি অর সেক্টর এই দুটো টার্মের মধ্যে তফাৎ আছে। ইন্ডাস্ট্রিতে আমরা বুঝি যে ইন্ডাস্ট্রি বলতে তার ইন্ডাস্ট্রিতে যে কোম্পানিজ গুলো আছে তারা সেম বিজনেস করে, সেম বিজনেস মডেল তাদের আছে, সেম প্রোডাক্ট লাইন, সেম কাইন্ড অফ সার্ভিসেস তারা প্রোভাইড করে। বাট একটু আগে যেটা বলছিলাম যে রিলেটেড ইন্ডাস্ট্রি, তখন কি আসবে? সেক্টর আসবে, তখন ওটা হচ্ছে সেক্টর। আর নেক্সট হচ্ছে ব্রড মার্কেট ইন্ডেক্স। ব্রড মার্কেট ইন্ডেক্স বলতে আপনি ঢাকা স্টক এক্সচেঞ্জ যেটা ডিএসই এক্স আছে সেটা চিন্তা করতে পারেন, অথবা S&P 500 চিন্তা করতে পারেন। এটার অ্যাভারেজ পি কত আছে সেই তুলনায় আপনার কোম্পানির পি কত হওয়া উচিত। এখন ইন্ডাস্ট্রি যে ক্লাসিফিকেশন বা সেক্টরের ক্লাসিফিকেশন, এই জায়গাগুলোতে আপনাকে একটু কেয়ারফুল হতে হবে। সে এখানে এখানে আমরা যখন কোম্পানির লিস্টিং দেখছি, এখানে বলা হচ্ছে যে সেক্টর ওয়াইজ কোম্পানি লিস্ট। ঠিক আছে, আমরা এটাতে ক্লিক করলাম। এখানে দেখবেন যে ফুয়েল এন্ড পাওয়ার। ওকে, এখন ফুয়েল এন্ড পাওয়ার রিলেটেড হতে পারে, বাট নোট দ্যাট যে পাওয়ার কোম্পানিজ গুলো ফুয়েলকে আপনার র মেটেরিয়াল হিসেবে ব্যবহার করে বা ইনপুট হিসেবে ব্যবহার করে। এখন এখানে যে কোম্পানিজ গুলো আছে, আপনি চিন্তা করেছেন যে এই কোম্পানিজ গুলো ফুয়েল কোম্পানি। এখন দেখেন যে পদ্মা, মেঘনা, যমুনা, দেন এই পদ্মা, মেঘনা, যমুনা এরা ফুয়েল কোম্পানি। এদের যে বিজনেস, আহ এই বিজনেসটা আবার ইস্টার্ন লুব্রিকেন্টস বা ইস্টার্ন লুব্রিকেন্টস না, ইস্টার্ন রিফাইনারি, ইস্টার্ন রিফাইনারি যে কোম্পানিটা আছে সেটার সাথে কিনা সেটার সাথে কম্পারেবল না, কারণ তাদের বিজনেস ডিফারেন্ট। অনেক সময় আমরা এদেরকে একই ধরে ফেলি, বাট আপনি যদি একসাথে নিতে চান তখন আপনি সেক্টর বলতে পারেন। এখন এখানে সে আপনি আহ লিন্ডে বাংলাদেশ লিমিটেড, এটা হচ্ছে একটা সিম্পলি অক্সিজেন ম্যানুফ্যাকচারিং কোম্পানি। এখন আপনি এটাকে কার সাথে তুলনা করতে পারবেন না? যে কোম্পানিটা রিফুয়েলিং স্টেশন, ইন্ট্রাকো অথবা তিতাস গ্যাস যারা গ্যাস সার্ভিস প্রোভাইড করে, অথবা আপনার পাওয়ার গ্রিড এরকম। এখন আপনি পাওয়ার সেক্টরে দেখেন, পাওয়ার সেক্টরে কিছু কোম্পানিস আছে যারা হচ্ছে ডিরেক্টলি ইনভলভড ইন পাওয়ার ম্যানুফ্যাকচারিং, পাওয়ার প্রোডাকশনের সাথে সরাসরি জড়িত। তারা কোনো ধরনের আপনার ডিস্ট্রিবিউশন করে না। সে আপনার যদি বলেন ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, এই ক্ষেত্রে এটা পাওয়ার জেনারেটও করে, ডিস্ট্রিবিউটও করে। বাট আপনি যদি বলেন যে আহ, আপনার সামিট পাওয়ার, অথবা সামিট পূর্বাঞ্চল পাওয়ার, অথবা পাওয়ার গ্রিড কোম্পানি বাংলাদেশ, এরা কিন্তু ডিরেক্টলি ইনভলভড ইন আপনার পাওয়ার ম্যানুফ্যাকচারিং। এদের থেকে পারচেস করে নেওয়া হচ্ছে বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড বা বিপিডিবি। দেন কিছু কোম্পানিস আছে যারা ডিরেক্টলি ইনভলভড ইন অনলি ডিস্ট্রিবিউশন। সে ফর এক্সাম্পল ডেস্কো। ডেস্কো হচ্ছে জাস্ট পাওয়ার ডিস্ট্রিবিউট করে ঢাকা নর্থ এরিয়াতে। আবার ডিপিডিসি আছে, ডিপিডিসি এখানে লিস্টেড। ডিপিডিসিও আপনার পাওয়ার ডিস্ট্রিবিউশনের সাথে রিলেটেড, যারা কোনোভাবে আপনার পাওয়ার প্রোডাকশনের সাথে রিলেটেড না। এখন যে কোম্পানিজ গুলো পাওয়ার প্রোডাকশন করে, আর যে কোম্পানিগুলো পাওয়ার পারচেস করে আবার ডিস্ট্রিবিউট করে, আবার যে কোম্পানিজ গুলো অনলি ডিস্ট্রিবিউট করে, অবভিয়াসলি তাদের বিজনেসের নেচারের মধ্যে কি আছে? ডিফারেন্স আছে। আপনি তাদেরকে পিয়ার বলতে পারেন না, আপনি হয়তোবা তাদেরকে সেক্টর বলতে পারেন। ঠিক আছে। আহ আচ্ছা, যেটা বলছিলাম যে আমি যে কোম্পানিজ গুলো আমার সিলেকশনে নিচ্ছি, সেই কোম্পানিজ গুলোর বিজনেস নিয়ে আমাকে খুব ভালোভাবে অ্যাওয়ার থাকতে হবে, যে কোন পার্সপেক্টিভ থেকে তারা কম্পেয়ারেবল। আমার যে কোনো একটা না একটা জাস্টিফিকেশন পয়েন্ট থাকতে হবে। So, আমরা গতবার টার্ম পেপারে প্রেজেন্টেশন যখন করছিলাম, তখন আমরা যখন কোশ্চেন করছিলাম, আমরা কিছু প্রেজেন্টেশনে দেখেছি যে এমন কিছু কোম্পানিজ কম্পারেবলে নেওয়া হচ্ছে, যে কি গ্রাউন্ডে তারা কম্পারেবল সেটা হয়তো ডিফেন্ড করতে পারছে না। যে সামটাইমস যে কিছু কোম্পানিজ নেওয়া হচ্ছে যে কমপ্লিটলি আনরিলেটেড, মানে
কোনোভাবে বা কোনো বেসিসে তাদের সাথে কম্পারেবল করা যাচ্ছে না। সো এই এক্সারসাইজটা আপনাকে করতে হবে মার্কেট বেসড ভ্যালুয়েশনে। আর একটু আগে আমি যে ক্লাসিফিকেশনটা দেখাচ্ছিলাম ইন্ডাস্ট্রি বা সেক্টর ক্লাসিফিকেশন, এটা হচ্ছে ডিএসসি যেভাবে ফুয়েল এন্ড পাওয়ার সেক্টরকে ক্লাসিফাই করছে। বাট আপনি যদি আহ অন্য মার্কেটে দেখেন বা ডেভেলপ কান্ট্রিতে দেখেন, সে ওখানে কিছু ইন্ডাস্ট্রি ক্লাসিফিকেশন কোড আছে। সো তাদের ক্লাসিফিকেশন গুলো কিভাবে করছে সেটাও আপনাকে দেখতে হবে বা সেটা আপনাকে জানতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে আমি যখন আপনি ডেভেলপ কান্ট্রিজে কাজ করছেন তখনকার কথা বলছি। বাট ইন জেনারেল আপনি যখন লোকালি কাজ করছেন, যে লোকাল কোম্পানিজ গুলো কিভাবে ক্লাসিফাই করা হয়েছে, কোন ইন্ডাস্ট্রি ক্লাসিফিকেশন আমরা ডিএসসি কে আমরা ফলো করি, সো ডিএসসি কিভাবে ক্লাসিফাই করছে সেটা আমরা দেখি। সো আপনি চাইলে আপনার মতো করে ক্লাসিফাই করতে পারেন বেসড অন সাম ক্যারেক্টারিস্টিক। ঠিক আছে। আহ, এখন যেটা আমাদের রিকমেন্ডেশন সেটা হচ্ছে কিছু কোম্পানিজ হয়তোবা তারা বিজনেসের দিক থেকে পিয়ার সিমিলার বিজনেস করে থাকে, বাট তাদের ক্যাপিটাল স্ট্রাকচারে বেশ ডিফারেন্স থাকতে পারে, অথবা তাদের আপনার ইন টার্মস অফ এফিসিয়েন্সি বেশ ডিফারেন্স থাকতে পারে। সো রিকমেন্ডেশন হচ্ছে যদি এরকম সিগনিফিকেন্ট ডিফারেন্স থাকে, আইদার আপনি তাদেরকে সেপারেট করে রাখবেন, কম্পারেবল হিসেবে নেবেন না, অথবা হতে পারে যে এই ডিফারেন্স গুলো যতটুকু কমানো যায় সেটার জন্য অ্যাডজাস্টমেন্ট করার চেষ্টা করবেন। সো লাস্ট ওয়ান আমরা যেটা বলছি সেটা হচ্ছে ফার্মস হিস্ট্রিক্যাল ভ্যালুস। হোয়াট ডাজ ইট মিন? সে আমি মেরিকো 2024-এর ভ্যালুয়েশন করছি। তো আমি দেখলাম যে মেরিকো গত 15 বছর বা গত 10 বছর বা গত 5 বছর তাদের হিস্ট্রিক্যালি পিই ছিল 20 বা 25, এরকম হিস্ট্রিক্যাল পিই ছিল। সো ওই ক্ষেত্রে সেটাও আমার একটা বেঞ্চমার্ক হতে পারে। সো এখানে কিন্তু ইটসেলফ কোম্পানির হিস্ট্রিক্যাল টাইম সিরিজ আপনি দেখছেন। ঠিক আছে। এখন আমরা প্রথম প্রাইস আর্নিংস রেশিও বা প্রথম রিলেটিভ বেসড ভ্যালুয়েশন আমরা যেটা অ্যাপ্রোচ সেটার ব্যাপারে কথা বলি। আমরা এটা প্রথম ইন্ট্রোডিউস করেছিলাম যখন আমরা ভ্যালুয়েশন রেশিও ক্লাসিফিকেশন দেখাচ্ছিলাম ফাইন্যান্সিয়াল রেশিওতে, ওখানে দেখিয়েছিলাম। সো দিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইউজড মার্কেট বেসড ভ্যালুয়েশন, যে প্রাইস আর্নিংস রেশিও। এবং যে কোনো জায়গায় মার্কেট বেসড ভ্যালুয়েশন ইউজ করা হলে ভেরি কমন যে আপনি পি কে দেখতে পাবেন। সো এটার ইউজ করা অবভিয়াসলি হয়, বাট এর পাশাপাশি আপনাকে যেটা করতে হবে যে এটার কি কি আহ, আপনার বেনিফিটস আছে এটা ইউজ করার, বা এটার কি কি প্রবলেমস আছে এটা ইউজ করতে গেলে সেগুলো সম্পর্কে আপনাকে অ্যাওয়ার থাকতে হবে। নট নেসেসারিলি যে আমি আহ, আপনার ওয়ান সাইজ ফিটস ফর অল এই অ্যাপ্রোচে এটা সব কোম্পানিজ এর জন্য বা আমার কোম্পানির জন্য হয়তো বা এটা অ্যাপ্রোপ্রিয়েট না, আমি ইউজ করে ফেললাম, এটা হতে পারে না। ঠিক আছে। আহ প্রথমে কথা হচ্ছে যে কেন এটা এত বেশি অ্যাটেনশন ড্র করেছে। সো আপনি যদি একজন ইনভেস্টর হয়ে থাকেন, আপনার আহ, আমরা যতই ক্যাশ ফ্লোস ভ্যালু এগুলো নিয়ে কথা বলি না কেন, কমনলি আমরা প্রথম যেই জিনিসটার দিকে তাকাতে চাই সেটা হচ্ছে আর্নিংস বা প্রফিট। সো এই আর্নিংস বা প্রফিট এটার একটা রিপ্রেজেন্টেশন হয় আর্নিংস পার শেয়ার দিয়ে। এই জন্য প্রাইস আর্নিংস রেশিও হ্যাজ গট অ্যাটেনশন, যেহেতু আমাদের সবার অ্যাটেনশন থাকে কোথায়, প্রফিটের দিকে। আর প্রাইস আর্নিংস রেশিওতে যেটা ড্রাইভার বা এটা আমার প্রাইস আর্নিং রেশিও বেশি নাকি কম, এটার স্ট্যাটিস্টিক যেহেতু আমরা আর্নিংস এর সাথে কম্পেয়ার করি, এই জন্য এটার বেশ গুরুত্ব আছে। নেক্সট হচ্ছে আপনার আহ, এটা যেহেতু সবাই ইউজ করে, সব ইনভেস্টর ইউজ করে, এই জন্য আমরা ইউজ করি এবং এটা সবাই খুঁজে। আপনি এটা খুব সহজে ইগনোর করতে পারবেন না। বা কেন ইগনোর করেছেন, যদি ইগনোর করতে হয় আপনাকে বেশ স্ট্রং রিজন দিতে হবে। নেক্সট ওয়ান হচ্ছে রিলেটেড টু স্টক রিটার্ন, এটা একটু বোঝার চেষ্টা করবেন। সেটা হচ্ছে আমরা ইনভেস্টররা এই জিনিসটা কে নিয়ে খুব চিন্তা ভাবনা করি যে আমার স্টকে রিটার্ন কত পাওয়া যাবে। সো ক্যাপেম বলছে যে আপনার স্টকের যদি বিটা বাড়ে তাহলে আপনার স্টকে রিটার্ন বাড়বে।
আর আপনার বিটা কমলে রিটার্ন কমবে। এটা হচ্ছে ক্যাপএম এর আলোচনা। আর ফার্মা ফ্রেঞ্চ বলছে যে আপনার ইন এডিশন টু দিস আপনার কোম্পানি যদি স্মল ক্যাপ হয়ে থাকে আপনার রিটার্ন বেশি পাওয়ার কথা কম্পেয়ার টু লার্জ কোম্পানিজ। আর আপনার কোম্পানি যদি ভ্যালু কোম্পানিজ হয়ে থাকে, ভ্যালু কোম্পানিজ মানে যাদের প্রাইস আপনার প্রাইস টু বুক ভ্যালু কম বা বুক টু প্রাইস রেশিও বেশি, ওই ক্ষেত্রে তাদের রিটার্ন বেশি হয়ে থাকে। এরকম হুইচ ফ্যাক্টরস ড্রাইভ দ্য স্টক রিটার্ন, এটা নিয়ে আপনার প্রচুর রিসার্চ আছে এবং এটা অ্যাসেট প্রাইসিং এর ওয়ান অফ দ্য মোস্ট ডিসকাস টপিকস। আপনার আপনি যদি এরকম একটা ফ্যাক্টর বের করতে পারেন যে এই ফ্যাক্টরটা বেশি থাকা, এই জিনিসটা বেশি থাকলে সেই স্টকটা বেশি রিটার্ন দেয়, এরকম যদি কোনো ফ্যাক্টর বের বের করতে পারেন, ইন দ্যাট কেস ইউ উইল বি অ্যাওয়ার্ডেড আ পিএইচডি ইন ফাইন্যান্স। ঠিক আছে? এটা ততটা চ্যালেঞ্জিং এবং ততটা রিওয়ার্ডিং। সো এখানে আমরা এই ব্যাপারটা কেন নিয়ে আসছি, রিসার্চে দেখা গেছে যে যে কোম্পানিগুলো আপনার আহ পি এই পি এর সাথে লং টার্মে ওই কোম্পানির বা সরি ওই স্টকটা কেমন রিটার্ন দিবে এটার একটা ভালো রিলেশন আছে, একটা ভালো রিলেশন আছে। সো যে কোম্পানিজ গুলো বা সরি যে স্টকস গুলো লোয়ার পি তে ট্রেড হয়, দে আর লাইকলি টু প্রোভাইড আ হায়ার লং টার্ম রিটার্ন। আর যে স্টকস গুলো রিলেটিভলি হায়ার পি তে ট্রেড হয়, দে আর লাইকলি টু প্রোভাইড লোয়ার রিটার্ন ইন ফিউচার। ঠিক আছে? সো এই জন্য আমরা প্রাইস আর্নিং রেশিও নিয়ে মাথা ব্যথা করি, বা এটা আমরা খুব ভালোভাবে দেখার চেষ্টা করি। এখন ম্যাটার হচ্ছে আমি তো এটার অ্যাডভান্টেজেস বুঝলাম, এখন আমাকে কখন অ্যাওয়ার্ড থাকতে হবে যেটা আমি ব্যবহার করতে পারবো না। আহ, আপনার প্রাইস আর্নিং রেশিও, আমরা যখন বলছি যে এটা একটা প্রাইস আর্নিং রেশিও, এখানে একটা মেজর অ্যাজাম্পশন হচ্ছে যে এই আর্নিংসটা একটা পজিটিভ নাম্বার। প্রাইস তো অলওয়েজ পজিটিভ, প্রাইস ক্যান নট বি নেগেটিভ, আর্নিংস ইজ অলওয়েজ পজিটিভ, ডিনোমিনেটর ইজ অলওয়েজ পজিটিভ। এখন এখানে যে নাম্বারটা আসছে সেই নাম্বারটা পজিটিভ আসলেই আপনি এখান থেকে কোনো ডিসিশনে যেতে পারবেন। বাট এমন যদি হয় যে ইউর আর্নিংস ইজ জিরো, সে কিছু কোম্পানির আর্নিংস মাঝে মাঝে জিরো হয়ে যায়, নেগেটিভ হয়ে যায়, অথবা ভেরি স্মল, সে 1,000 টাকা, 5,000 টাকা, 10,000 টাকা, আপনি যেরকম বড় ফিগার্স আপনাকে ইনপুট দিতে আপনার কষ্ট হচ্ছে, যে আপনি কিছু প্রবলেমেটিক কোম্পানিজ যদি দেখেন আপনি দেখবেন যে তাদের আর্নিংস এর কি অবস্থা। So, ওই ক্ষেত্রে আপনার প্রাইস আর্নিং রেশিও আপনাকে খুব বেশি ইনফরমেশন দিবে না এবং আপনার প্রাইস আর্নিং রেশিও মিসলিডিং। সো এই জন্য আপনি কি ইউজ করবেন না, তখন পি ইউজ করবেন না। নেক্সট ওয়ান হচ্ছে পার্মানেন্ট ভার্সাস ট্রানজিটরি আর্নিংস। এটার জন্য আমরা আগের ক্লাসের একটু পড়াকে রিকল করার চেষ্টা করি। আমাদেরকে খেয়াল আছে যে আমরা আর্নিংস এর দুটো ক্লাসিফিকেশন দেখেছিলাম। খেয়াল আছে? Yes, sir. কিছু আর্নিংস হচ্ছে রিকারিং আর কিছু Non-recurring. নন রিকারিং। আচ্ছা, হুইচ ইজ মোর পার্মানেন্ট ইন নেচার? স্যার রিকারিং। রিকারিং ইজ মোর Recurring পার্মানেন্ট earning. ইন নেচার। এখন আপনি যখন ইপিএস ক্যালকুলেট করছেন এখানে তো সবকিছু যোগ হয়ে চলে আসছে, তাই না? রিকারিং ও যোগ হয়ে চলে আসছে, নন রিকারিং ও যোগ হয়ে চলে আসছে। এখন আপনি যখন ইপিএস দিয়ে পি ক্যালকুলেট করছেন তখন কি আপনি রিকারিং কতটা নন রিকারিং কতটা এটাকে সেপারেট করতে পেরেছেন বা করেন? করেন না। তো ওই ক্ষেত্রে ইট মাইট বি মিসলিডিং যদি এমন হয় যে আমার কোম্পানি যে ইপিএস শো করছে এই কোম্পানির একটা বড় অ্যামাউন্ট আর্নিংস আছে হুইচ ইজ নন রিকারিং। তো আমি যে প্রাইস আর্নিং রেশিওটা ওই ইপিএস এর বেসিসে ক্যালকুলেট করবো, এটা কি একটা ভালো পি রেশিও ক্যালকুলেশন হবে? বোঝা No, যাচ্ছে sir. কি বলছি? ভালো ক্যালকুলেশন হবে না। Sir, sir. লাস্ট যেটা আমরা বলছি যে আর্নিংস এর উপর ম্যানেজমেন্টের একটা বড় ধরনের ডিসক্রিপশন আছে, কাইন্ড অফ যেহেতু আমরা অ্যাক্রুয়াল বেসড অ্যাকাউন্টিং ফলো করি,
আমরা জানি যে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস হ্যাজ গিভেন দ্য ডিসক্রিপশন টু দ্য ম্যানেজার্স যে তুমি যখন ক্রেডিট সেলে গুডস সেল করছো, তোমার নিজেকে জাস্টিফাই করতে হবে যে এটাকে আসলে সেলস হিসেবে রিকগনাইজ করা যাবে কিনা। সো সেলস হিসেবে রিকগনাইজ করার কিছু চেকলিস্ট আছে। So, সেই চেকলিস্ট আপনি যখন দেখবেন যে এটা থেকে ভেরি সার্টেনলি যে আপনি এখান থেকে টাকা কালেকশন করার কি আছে, সম্ভাবনা আছে। এখন ম্যাটার হচ্ছে আহ সম্ভাবনা, এই সম্ভাবনাটা কে অ্যাসেস করবে? ফাইন্যান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ড অ্যাসেস করবে নাকি আপনি ম্যানেজার অ্যাসেস করবেন? এখন যেখানে সম্ভাবনা কম, আপনি যদি সম্ভাবনা বেশি ধরে আর্নিংস হিসেবে দেখিয়ে দেন, সেলস হিসেবে দেখিয়ে দেন, অটোমেটিক্যালি আপনার কি হবে? আর্নিংস বাড়তে থাকবে। এখন সেই আর্নিংস যখন আপনি পি রেশিওতে অ্যানালিস্ট ইউজ করতে যাবেন, হোয়াট উইল হ্যাপেন? গার্বেজ ইন, গার্বেজ আউট। ঠিক আছে? সো যেহেতু ম্যানেজারদের ডিফারেন্ট ডিসক্রিপশন আছে, কিছু কোম্পানি ম্যানেজমেন্ট হয়তো কনজারভেটিভ, কিছু কোম্পানি ম্যানেজমেন্ট হয়তো অ্যাগ্রেসিভ, ওই ক্ষেত্রে কি হতে পারে? আপনার কোম্পানিজ গুলোর সাথে যখন আপনি পি কম্পেয়ার করবেন, দ্যাট মাইট বি প্রবলেমেটিক। ঠিক আছে? যেহেতু কোম্পানিজ গুলোর মধ্যে আর্নিংস কিভাবে আমি রিপোর্ট করছি, তার তার পিছনে যে ম্যানেজমেন্ট আছে তাদের ডিসক্রিশনারি যে আপনার ডিফারেন্সেস ইন ডিসক্রিপশন আছে, সেটা বেশ সিগনিফিকেন্ট। মানে ভালো কোম্পানি খারাপ কোম্পানি যখন একই সাথে একটা ইন্ডাস্ট্রিতে আছে, তো ভালো কোম্পানি খারাপ কোম্পানি আমি ইন এ সেন্স বলছি যে যাদের ম্যানেজমেন্ট ভালো বা যাদের ম্যানেজমেন্ট ভালো না। আচ্ছা, এখন পি এর কয়টা ফর্ম আছে বা পি এর কোন ফর্মস গুলো আমরা ব্যবহার করি, আমরা এটা ক্লাসে আগে বলেছিলাম, আমরা একটু রিভিউ করে নিচ্ছি। যে পি এর দুটো ভার্সন আছে, একটা হচ্ছে ট্রেলিং পি আর একটা হচ্ছে ফরওয়ার্ড পি। ট্রেলিং পি তে আমরা যে আর্নিংসটা ব্যবহার করি, প্রাইস ইজ সেম, যে প্রাইস যেটা থাকবে সেটা, মানে প্রাইস হচ্ছে কারেন্ট মার্কেট প্রাইস। আর এখানে যে আর্নিংসটা ব্যবহার করি, এটা ট্রেলিং পি তে আমরা ব্যবহার করি লেটেস্ট 12 মান্থস ইপিএস। সে আমরা আগে বলেছিলাম এটাকে বলা হয় ট্রেলিং 12 মান্থ ইপিএস বা টিটিএম ইপিএস। যে আজকে এসে আমার কাছে জানুয়ারি টু মার্চের ইপিএস আছে, এটা হচ্ছে লেটেস্ট ওয়ান। আমার কাজ হচ্ছে গত এপ্রিল থেকে ডিসেম্বর পর্যন্ত, মানে 9 মাসের যে ইপিএস আছে সেটাকে নিয়ে আসা, প্লাস এই 3 মাসে যেটা আমি ইপিএস পেয়েছি সেটাকে অ্যাড করা। তার মানে আমি যে ইপিএসটা পাবো দ্যাট উইল বি হোয়াট? 12 মান্থ ইপিএস লেটেস্ট। এবং এটা আপনি বা তখন ব্যবহার করতে পারেন যদি আপনি খুব ভালো একজন অ্যানালিস্ট না হয়ে থাকেন, অথবা আপনার এই মুহূর্তে অ্যানালাইসিস করার সময় নাই, আপনি আহ আপনার কাছে এস্টিমেটেড আর্নিংস নাই, তখন আপনি কাজটা করতে পারেন। বাট হুইচ ওয়ান ইজ মোর অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্ড হুইচ ওয়ান হ্যাজ মোর ভ্যালু, দ্যাট ইজ দ্য ফরওয়ার্ড পি। একটু আগে দেখছিলেন যে মেরিকোর অ্যানালিস্ট কি ব্যবহার করছিল, খেয়াল আছে? আমি এটাকে বলছিলাম 2013 ই, ইপিএস অফ 2013 এটা কি মনে করতে পারছেন? সে আছে 2012-তে, বাট যে আর্নিংসটা সে ডিনোমিনেটর ইউজ করছে সেটা কখনকার আর্নিংস? স্যার নেক্সট নেক্সট ইয়ারের আর্নিংস সে ব্যবহার করছে। এখন আহ এটা হচ্ছে তখন ফরওয়ার্ড পি, মানে আমার ডিনোমিনেটর যখন ফরওয়ার্ড লুকিং হয়। কারণ কেন আমি ফরওয়ার্ড লুকিং এর উপর বেশি ওয়েট দিচ্ছি? কারণ ভ্যালুয়েশন ইজ অলওয়েজ ফরওয়ার্ড লুকিং। এখন এটা কখন আমার জন্য মোর ভ্যালুয়েবল? মোর ভ্যালুয়েবল হচ্ছে যখন আমি মনে করছি যে এই কোম্পানিটা গত 1 বছর আমাকে যা দেখিয়েছে বা যে আর্নিংসটা শো করেছে, বা এই কোম্পানি যে লাস্ট 1 ইয়ারের অপারেশন, দ্যাট ইজ নট লাইকলি টু বি রিপ্রেজেন্টেটিভ অফ দ্য ফিউচার অপারেশনস অফ দ্য কোম্পানি। মানে ফিউচার একটা কোম্পানি খুব ভালো করতে পারে, আগের চেয়ে হয়তো খুব খারাপও করতে পারে। ওই ক্ষেত্রে আমার জন্য মোর রিপ্রেজেন্টেটিভ কোনটা? আমি যেটা আর্নিংস এস্টিমেট করেছি সেটা। বাট একই সাথে অ্যানালিস্ট এটা ট্রেলিং আর ফরওয়ার্ড এই দুটোকে সাবস্টিটিউট হিসেবে ব্যবহার করে না, এই দুটোকে ব্যবহার করে হচ্ছে আপনার কমপ্লিমেন্টারি হিসেবে। ট্রেলিংও রাখে, ফরওয়ার্ড পিও রাখে। ঠিক আছে? নেক্সট কিছু ইস্যুস নিয়ে আপনাকে অ্যাওয়ার থাকতে হবে আপনি যখন ইপিএস ক্যালকুলেট করবেন। আহ সেটা আমরা একটু দেখি, কারণ আপনাকে ফরওয়ার্ড পি এর জন্য কি ইউজ করতে হবে? ইপিএস ফরওয়ার্ড পি বলেন, আপনার ট্রেলিং পি বলেন, আপনাকে কি বলবো, ইপিএস ব্যবহার করতে হবে। সো আপনার
ইপিএস কি কি কারণে আপনার নয়জি হতে পারে, সে দুই একটা কারণ আমরা বলি। প্রথম হচ্ছে আহ, আমরা পরিচিত যে বেসিক ইপিএস আর ডাইলিউটেড ইপিএস, ইপিএস এর দুইটা ভার্সন আছে। হুইচ ওয়ান ইজ মোর রিপ্রেজেন্টেটিভ অফ কোম্পানিজ আর্নিংস, বেসিক নাকি ডাইলিউটেড? মানে হুইচ ওয়ান ইজ মোর রিপ্রেজেন্টেটিভ অফ দ্য রিয়েলিটি? diluted. যেটা ডাইলিউটেড সেটা, ঠিক আছে। সো আপনি কি বেসিকটা ইউজ করবেন নাকি ডাইলিউটেড ইপিএস ইউজ করবেন, দ্যাট ইজ আপ টু ইউ। বাট দুটো ভার্সন যে আছে সেটা আপনাকে জানতে হবে। নেক্সট ওয়ান হচ্ছে আহ, আপনার কোম্পানি যে আন্ডারলাইং আর্নিংস, একটু আগে যেটা বলছিলাম যে কিছু আর্নিংস হতে পারে রিকারিং, কিছু আর্নিংস হতে পারে নন রিকারিং। সো আমি চাইবো যে আমার ইপিএস যেটা আমি পেয়েছি কোম্পানিজ থেকে, সেটাকে আমি চাইলে একটু মডিফাই করতে পারি, অ্যাডজাস্ট করতে পারি। এটাতে আমার অ্যানালিস্টে কোনো রেস্ট্রিকশন নাই। কি ধরনের? সে আমি ক্যালকুলেশন করে বের করলাম এই কোম্পানি 3 টাকা ইপিএস দেখাচ্ছে, তার মধ্যে আমার কাছে মনে হচ্ছে না, মানে আমি ক্যালকুলেশনে পেয়েছি যে 0.5 ইজ অ্যাট্রিবিউটেবল টু নন রিকারিং আর্নিংস। তখন আমি 3 ইপিএস ইউজ করব নাকি 2.5 ইপিএস ইউজ করব? মানে আমার জন্য কোনটা ভালো হবে? 2.5। 2.5 বলে। 2.5টা ভালো হবে, ঠিক আছে। এরকম কিছু এক্সারসাইজ আছে, সেগুলো একটু করবেন। আর আপনার কিছু কোম্পানিজ কিছু কোম্পানিজের আর্নিংস, মানে আপনি যে সময় ভ্যালুয়েশন করছেন, কিছু কোম্পানিজের আর্নিংস অ্যাবনর্মালি গ্রো করতে পারে। সে কিছু কোম্পানিজ হয়তো বা বিজনেস সাইকেলের আপনার শুরুর দিকে আপনার গ্রোথ স্টেজে আছে। আবার কিছু কোম্পানিজ আছে, মানে আহ, দুটো কোম্পানি আপনার একই ইন্ডাস্ট্রিতে আছে, বাট ইফ ইউ থিঙ্ক অফ যে আপনার বিকাশ এবং নগদ, এই দুটো কোম্পানি হয়তো সেম ইন্ডাস্ট্রিতে আছে, বাট আপনি যদি নগদের গ্রোথ দেখেন, নগদের গ্রোথ অফ আর্নিংস মাইট বি লিটল বিট হাইয়ার, আর বিকাশের গ্রোথ অফ আর্নিংস উইল বি লিটল বিট লোয়ার। এখন আপনি যখন আর্নিংসটা নিবেন, তখন আপনাকে চিন্তা করতে হবে এরকম অ্যাবনর্মাল গ্রোথ অফ আর্নিংস তো ফিউচারে থাকবে না, এটা তো কুল ডাউন হয়ে আসবে। সেটা কখন কুল ডাউন হবে সেই ব্যাপারটা আপনাকে চিন্তা করতে হবে, এবং সেই কাজটা আপনাকে অ্যাডজাস্ট করতে হবে, ঠিক আছে। নেক্সট হচ্ছে আমরা অ্যাকাউন্টিং মেথডে দেখেছিলাম যে দেয়ার আর লট অফ ডিফারেন্সেস হুইচ হ্যাজ বিন অ্যালাউড বাই আইএফআরএস টু দ্য অ্যাকাউন্টেন্টস। সে আমরা বলেছিলাম যে আপনার ফিফো আর ওয়েটেড অ্যাভারেজ, এই দুটো আইএফআরএস অ্যালাউ করেছে, বাট লিফো আবার অ্যালাউ করে নাই। এখন ফিফো, একটা কোম্পানি ফিফো দিয়ে কি করে, তার ইনভেন্টরি ক্যালকুলেট করে, আর একটা কোম্পানি ওয়েটেড অ্যাভারেজ কস্টিং দিয়ে ইনভেন্টরি ক্যালকুলেট করে। এখন এই দুটোর কারণে দুটো কোম্পানির আর্নিংস কি একই কম্পারিজনে আছে, মানে অ্যাপল টু অ্যাপল কম্পারিজন আছে? যেহেতু তারা ডিফারেন্ট মেথড ফলো করে কস্টিং এ, এই জন্য তারা যে আর্নিংসটা আমাকে রিপোর্ট করছে, সেই আর্নিংসটা কি থাকছে না, কম্পারেবল থাকছে না। সো ওই ক্ষেত্রে আমি চাইলে কি করতে পারি, আমি দেখিয়েছিলাম যে লিফো লিকুইডেশন রিজার্ভ, বা এই এটা হচ্ছে যখন লিফো ফিফো থাকে, সেটার মাধ্যমে কি করতে পারি, অ্যাডজাস্ট করতে পারি। সো দিস আর সাম ইস্যুস আপনাকে খেয়াল রাখতে হবে কখন আপনি যখন ইপিএস ক্যালকুলেট করবেন। দিস ইজ ভেরি স্ট্রেট ফরওয়ার্ড এক্সারসাইজ। এটা আপনি ভ্যালুয়েশনের যেই এক্সাম্পলটা দিয়ে আমরা ক্লাসে শুরু করেছি মেরিকোর, সেটার সাথে কম্পেয়ার করতে পারেন। সে বিএসআরএম, এই কোম্পানি অ্যানালাইসিস করা হচ্ছে মার্কেট বেসড ভ্যালুয়েশনের বেসিসে। সো দুটো কম্পারেবল কোম্পানি পেলো, যে একেএস এবং কেএসআরএম। তাদের প্রাইস টু আর্নিংস, প্রাইস টু সেলস, প্রাইস টু বুক ভ্যালু পার শেয়ার, এগুলো ইউটিলাইজ করা হবে মার্কেট বেসড ভ্যালুয়েশনের জন্য। এখন এই 3টা কোম্পানির আপনার স্ট্যাটিস্টিক্স দেওয়া আছে। এখন আপনি কিভাবে বিএসআরএম এর ভ্যালুতে আসবেন? ম্যাটার হচ্ছে
কারা কম্পারেবল, কারা পিয়ার? একেএস পিয়ার এবং কেএসআরএম পিয়ার। সো এক্ষেত্রে আমাকে প্রথমে কি করতে হবে? একেএস এর জন্য প্রথমে আমি প্রাইস টু আর্নিংস এর বেসিসে বিএসআরএম এর ভ্যালু ক্যালকুলেট করব। তাহলে একেএস এর প্রাইস টু আর্নিংস কত হবে? 45 ডিভাইডেড বাই 1.5, এটা ক্যালকুলেট করব। 45 ডিভাইডেড বাই 1.5। আর কেএসআরএম এর জন্য কত ক্যালকুলেট করবো? 24 ডিভাইডেড বাই 1। এখান থেকে একটা নাম্বার পাবো, এখান থেকে একটা নাম্বার পাবো। এটা কি 30? এটা 30, এটা 24। এই দুটোকে যখন আমি অ্যাভারেজ করব কত পেলাম? 27। 27, এই 27 হচ্ছে কার জন্য বেঞ্চমার্ক? কার ভ্যালুয়েশনের জন্য বেঞ্চমার্ক? BSR. বিএসআরএম এর জন্য। তাহলে বিএসআরএম এর আর্নিংস আছে কত? প্রাইস আর্নিংস নিয়েছি কোত্থেকে? কম্পারেবল থেকে। এটা হচ্ছে 27 মাল্টিপ্লাইড বাই দ্য বিএসআরএমস আর্নিংস অফ $2। Actually it comes from this. So 27 দুগুণে কত? 54. So in terms of price earning ratio, BSRM is relatively trading at a higher value. ওকে, সো এই একই কাজ আপনি প্রাইস টু বুক ভ্যালু, এটা একটু পর আমরা পড়ছি, প্রাইস টু সেলস এর জন্য করতে পারেন। আমরা গত ক্লাসে কিভাবে আমরা জাস্টিফাইড আপনার ট্রেলিং পি ক্যালকুলেট করব, জাস্টিফাইড ফরওয়ার্ড পি ক্যালকুলেট করব সেটা দেখিয়েছি। এটা হচ্ছে ডেরিভেশন। ডেরিভেশনটা আপনার একটু জানাটা জরুরি, সেটা আমরা গত ক্লাসে দেখিয়েছি। সো এখন আর দেখাচ্ছি না, বাট উই ওয়ান্ট টু স্ট্রেস দ্যাট যে আপনি যখন কম্পেয়ার করবেন, আপনার কম্পারিজনের জন্য অনেকগুলো বেঞ্চমার্ক থাকতে পারে, থাকবে, বাট জাস্টিফাইড যে রেশিওস গুলো, সেগুলো আপনার বেশ কোয়ালিটি বেঞ্চমার্ক, যেটার সাথে আপনি কম্পেয়ার করতে পারেন। এখন দেখেন যে এটা হচ্ছে কিসের জাস্টিফাইড? জাস্টিফাইড ফরওয়ার্ড পি। এটা আমরা গত ক্লাসে দেখিয়েছি এটা কিভাবে ডিরাইভ করবে। এটাকে দেখানোর দরকার আছে? আমরা গত ক্লাসে দেখিয়েছিলাম। Anyone else want to see the derivation? আচ্ছা, it actually utilizes the GGM. আমরা কি রবার্ট শিলারের লেকচারটা দেখতে পেরেছি? ইয়েল ইউনিভার্সিটির ডিভিডেন্ড গ্রোথ মডেল নিয়ে, আপনার কনস্ট্যান্ট গ্রোথ মডেল। দেখতে না পারলে একটু দেখে নেবেন। দ্যাট উইল অ্যাকচুয়ালি ইন্সপায়ার ইউ টু be more favorable to the simplest model in the valuation. Okay, আচ্ছা, সো এখানে দেখেন যে আমরা জাস্টিফাইড ফরওয়ার্ড পি বলতে কি বলছি। জাস্টিফাইড ফরওয়ার্ড পি বলতে আমরা এই ডেরিভেশনে পাচ্ছি 1 মাইনাস বি এবং আর মাইনাস জি। সো অবভিয়াসলি এই ইকুয়েশনটা কাজ করার জন্য এটা আপনার রিকোয়ার্ড রিটার্ন অন ইকুইটি, এই রিকোয়ার্ড রিটার্ন অন ইকুইটিটা কিসের চেয়ে বড় হতে হবে? গ্রোথের চেয়ে বড় হতে হবে। এখন আপনার কোম্পানি যদি অ্যাবনর্মালি আর্নিংস গ্রো করে বা করায়, বা করায় না, এটাই ট্রু তার জন্য, তখন আবার আপনি এটা ব্যবহার করতে পারবেন না, বিকজ এটা ভায়োলেট হতে পারে। ঠিক আছে, এটা তখন আহ এটা এই কন্ডিশন থাকছে না। ঠিক আছে, এখন 1 মাইনাস বি তে আমরা কি বলেছিলাম? হোয়াট ইজ দিস? হোয়াট ইজ দিস? রিটেনশন রেশিও। সো কোম্পানি যদি 50% পে আউট দেয়, কোম্পানি যদি 20% পে আউট দেয়, তাহলে তার জন্য রিটেনশন রেশিও কত হবে? 1 মাইনাস পে আউট রেশিও। ঠিক আছে, এখন আহ এই নাম্বারস গুলো আপনাকে হয়তো দেওয়া থাকবে, আপনাকে ওখান থেকে ক্যালকুলেট করতে হবে। আপনাকে যদি পে আউট রেশিও দেওয়া থাকে, আপনি 1 মাইনাস বি ইজ ইকুয়াল টু, সরি, ওয়ান বি হচ্ছে রিটেনশন রেট, সো 1 মাইনাস বি ইজ ইকুয়াল টু পে আউট রেশিও। আপনাকে যদি রিটেনশন রেট দেওয়া থাকে, তাহলে আপনি এখানে পে আউট রেশিওটা ক্যালকুলেট করতে পারবেন। ঠিক আছে, এখন আপনি যেটা অ্যাকচুয়াল ফরওয়ার্ড পি ক্যালকুলেট করলেন, আজকে হচ্ছে ধরে নিলাম যে জিপির প্রাইস হচ্ছে 230, আর আপনি 2024 এর জন্য জিপির আর্নিংস এস্টিমেট করেছেন 23। তাহলে জিপির ফরওয়ার্ড পি আপনি কত এস্টিমেট করেছেন?
10। এতটুকু তো বুঝতে পেরেছেন। এখন আপনি এই রেশিওটাকে কিভাবে ব্যবহার করবেন? এই রেশিওটা আপনি ব্যবহার করে এটা থেকে সে আপনি পেয়েছেন 12, এখানে পেয়েছেন কত? 12। এখন আপনি কি জিপি রিলেটিভলি ওভার ভ্যালুড বলবেন নাকি রিলেটিভলি আন্ডার ভ্যালুড বলবেন? ইট কামস ফ্রম দ্য ফান্ডামেন্টালস, ঠিক আছে? জিপি ইজ রিলেটিভলি আন্ডার ভ্যালুড, ওকে, ইন টার্মস অফ দ্য ফরওয়ার্ড পি। সো রিলেটেড এক্সারসাইজ গুলো করবেন। রিলেটেড আরেকটা পি রেশিও হচ্ছে ট্রেলিং পি। এখানে আমাদের আহ, যেটা এডিশন হচ্ছে সেটা হচ্ছে 1+G। এখানের সাথে এটার তফাৎ হচ্ছে 1+G কি হবে? অ্যাড হবে, এটা ডেরিভেশন আমরা দেখিয়েছি। সো এখানেও সেম কন্ডিশন খেয়াল রাখতে হবে যে কস্ট অফ ইকুইটি মাস্ট বি গ্রেটার দেন গ্রোথ রেট। সো আপনার যেটা খেয়াল রাখতে হবে যে হোয়াট ইজ জাস্টিফাইড পি? জাস্টিফাইড পি ইজ দ্য পি হোয়াট ইট শুড বি based on the fundamentals, based on the fundamental characteristics of the company. আহ, আপনার পি কত হওয়া উচিত? সো এটা তখনই ইউজ করতে পারবেন যখন আপনার ডিভিডেন্ড গ্রোথ রেট বা ক্যাপিটাল অ্যাপ্রিসিয়েশনের যে গ্রোথ রেট সেটা কাছে কম হবে আহ, আপনার রিকোয়ার্ড রিটার্ন অন ইকুইটির চেয়ে কম হবে। ওকে। এখন আমরা মেরিকোর যখন ভ্যালুয়েশন রিপোর্ট দেখছিলাম ওখানে আমরা অল্টারনেটিভ কিছু ভ্যালুয়েশন রেশিওস দেখছিলাম। এখন সে আপনার কাছে আপনার কোম্পানির জন্য এই প্রবলেম গুলো ট্রু হয়ে গেল। ট্রু হতে পারে, নাও হতে পারে, বাট আপনি অ্যাওয়ার অফ দ্যাট যে কি হতে পারে আহ, এই প্রবলেমস গুলো আছে। এই ক্ষেত্রে আপনার জন্য কোনো বেটার অল্টারনেটিভ আছে কিনা, ঠিক আছে? সেটা আমরা ডিসকাস করবো। আমরা 5 মিনিট একটা ব্রেক নিচ্ছি। সো আমরা প্রাইস আর্নিং এর বিষয়ে যখন ব্যবহার করব আমরা আর্নিংস এর সাথে কি কি প্রবলেম আছে সেটার সাথে ফ্যামিলিয়ার হয়েছি। সো মূলত আমরা প্রাইস আর্নিং রেশিওর সাথে ইউজ করতে গিয়ে যে প্রবলেমস গুলো ফেস করতে পারি ওই প্রবলেম গুলো থাকলে আমার কাছে একটা অল্টারনেটিভ হচ্ছে প্রাইস টু বুক ভ্যালু। এখন প্রবলেম যদি না থাকে তাও কি আমি প্রাইস টু বুক ভ্যালু ইউজ করতে যাব? আনসার হচ্ছে যাব। কারণ হচ্ছে আমরা সিঙ্গেল একটা ভ্যালুয়েশন অ্যাপ্রোচের উপর ব্যবহার করি না। যেভাবে আমরা ফ্রি ক্যাশ ফ্লো ভ্যালুয়েশন, রেসিডুয়াল ইনকাম, ডিসকাউন্টেড ডিভিডেন্ড ভ্যালুয়েশন, মার্কেট বেসড ভ্যালুয়েশন, অনেকগুলো ভ্যালুয়েশন অ্যাপ্রোচ আমরা ইউজ করার চেষ্টা করি। উইদিন দ্য ভ্যালুয়েশন অ্যাপ্রোচ সেখানেও আমরা আহ, যেই ভ্যালুয়েশন মডেলস গুলো অ্যাপ্রোপ্রিয়েট হতে পারে সেগুলো আমরা ব্যবহার করার চেষ্টা করি। সো প্রথম যে পয়েন্টটা সেটা হচ্ছে আমরা যেটা বলছিলাম যে ইপিএস ক্যান বি নেগেটিভ, ইপিএস ক্যান বি জিরো, এই প্রবলেমগুলো হতে পারে। So, এই প্রবলেমটা সাধারণত বুক ভ্যালুর সাথে হয় না। বুক ভ্যালু ইজ ইউজুয়ালি পজিটিভ। সো তার মানে আপনার ডিনোমিনেটর প্রাইস টু বুক ভ্যালুতে ডিনোমিনেটর ইজ লাইকলি টু বি পজিটিভ। আমি বলছি লাইকলি, নট অলওয়েজ বলছি। বুক ভ্যালু কি নেগেটিভ হতে পারে? আচ্ছা, বুক ভ্যালুটা কি? অ্যাসেট মাই লাইবিলিটিস। অ্যাসেট মাইনাস লায়াবিলিটিস, যেটা শেয়ার হোল্ডার্সদের নেট অ্যাসেট ভ্যালু, সেটাকে আমরা স্টকের জন্য কি হিসেবে কাউন্ট করি? বুক ভ্যালু হিসেবে কাউন্ট করি। এখন কথা হচ্ছে ইজ ইট পসিবল যে একটা কোম্পানির ন্যাপ নেগেটিভ হতে পারে? আন্ডারস্ট্যান্ড দিস। কখন নেগেটিভ হতে পারে? লায়াবিলিটিস বেশি হলে অ্যাসেটের চেয়েও। ভেরি ফান্ডামেন্টাল রেসপন্স, রাইট? সো অনেকে এটা ইমাজিন করতে একটু লেট করে। আসলে এটা পসিবল কিনা, বুক ভ্যালু কিভাবে নেগেটিভ হয়, নেট অ্যাসেট ভ্যালু কিভাবে নেগেটিভ হয়। বাট ইফ ইউর লায়াবিলিটিস এক্সিড দ্য অ্যাসেটস, ন্যাপ উইল বিকাম নেগেটিভ। সো এই জন্য বলা হচ্ছে যে ইউজুয়ালি পজিটিভ। And if you think of can you recall যে আমরা বলছিলাম যে ইপিএস might be abnormally growing or abnormally declining? সো কোভিড এর সময় আপনার ইপিএস কিন্তু খুব
ডাউন হয়ে গেছিল, রাইট, বেশিরভাগ কোম্পানির। আবার যখন খুব ভালো সময়, তখন হয়তো ইপিএস এর গ্রোথ অনেক বেশি থাকতে পারে। এখন ম্যাটার হচ্ছে হুইচ ওয়ান ইজ নর্মাল। নর্মাল ইজ লাইক দিস। আপনার কাছে খেয়াল আছে যে আমরা মিন রিভার্সনের কথা বলছিলাম। সো এই নর্মালটা খুঁজতে হবে। এখন ইপিএস মাইট বি ভেরি ভোলাটাইল, particularly for companies which are growth companies, which are doing business in very new kind of business। ওই ক্ষেত্রে এটা মোর ভোলাটাইল হতে পারে। ওই ক্ষেত্রে আমার জন্য একটা গুড অল্টারনেটিভ হচ্ছে বুক ভ্যালু বা প্রাইস টু বুক ভ্যালু ইউজ করা। নেক্সট ওয়ান, আমরা বলছি যে যে কোম্পানিজ গুলো লুক লাইক দ্য ফাইন্যান্সিয়াল ফার্মস, যারা ফাইন্যান্সিয়াল ইন্ডাস্ট্রিতে বিলং করে, ব্যাংক, ইন্স্যুরেন্স কোম্পানি, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, ইনভেস্টমেন্ট ব্যাংক, এদের বেশিরভাগ অ্যাসেট হচ্ছে ফাইন্যান্সিয়াল অ্যাসেটস। সো ফাইন্যান্সিয়াল অ্যাসেটের একটা রুল আমরা জানি যে যে অ্যাসেট গুলো আপনার কোন ক্যাটাগরিতে অ্যাভেলেবল ফর সেল। এছাড়াও আরো কিছু স্পেশাল রুল আছে ফাইন্যান্সিয়াল ফার্মসের জন্য। ফর দোজ স্ট্যান্ডার্ড, ফাইন্যান্সিয়াল ফার্মস তার ব্যালেন্স শিটে তার অ্যাসেটের যেই ভ্যালুস গুলো দেখায়, মোস্টলি ফর ফাইন্যান্সিয়াল অ্যাসেট, দিস আর মোস্টলি মার্কেট ভ্যালু। কেন মার্কেট ভ্যালু? মার্কেট ভ্যালু হচ্ছে কারণ তাদের একটা রিকোয়ারমেন্ট হচ্ছে তাদেরকে মার্কেট ভ্যালুতে শো করতে হবে। বাট আমরা জানি যে স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন একটা বড় লিমিটেশনস হচ্ছে, যেখানে বেশিরভাগ বা ভেরি কমন হচ্ছে যেগুলো কিসে দেখানো হয়, হিস্ট্রিক্যাল কস্টে দেখানো হয়। তো হিস্ট্রিক্যাল কস্টে যদি দেখানো হয়, ওই ক্ষেত্রে আপনি হিস্ট্রিক্যাল কস্ট থেকে যেটা ন্যাপ পাবেন, দ্যাট মাইট নট বি ভেরি অ্যাপ্রোপ্রিয়েট ফর দ্য প্রেজেন্ট ভ্যালু। বাট ইফ ইউ থিঙ্ক অফ দ্য মার্কেট ভ্যালু, তখন আপনার ব্যালেন্স শিট ইজ মোর রিপ্রেজেন্টেটিভ অফ দ্য ফেয়ার ভ্যালু। সো ওই ক্ষেত্রে মানে আই মিন পার্টিকুলারলি ফর ফাইন্যান্সিয়াল ফার্মস, তাদের জন্য প্রাইস টু বুক ভ্যালু রেশিও ইউজ করাটা ভেরি বেনিফিশিয়াল। ঠিক আছে। আরেকটা হচ্ছে সাম কোম্পানিজ আর লাইকলি টু টার্মিনেট। সে ফর এক্সাম্পল ফার্মার্স ব্যাংক, ঠিক আছে, এর আপনি প্রাইস টু আর্নিংস এটা ব্যবহার করতে গিয়ে কোনো কনক্লুশনে পৌঁছাতে পারবেন না। ঠিক আছে। আর তার গ্রোথ আপনি দেখতে পাচ্ছেন না। এখন তার যেটা ভ্যালু অ্যাভেলেবল আছে সেটা হচ্ছে তার যে রেসিডুয়ালস আছে সেগুলোকে বিক্রি করে যত টাকা পাওয়া যায়। সো যত টাকা পাওয়া যায় এটার একটা অ্যাবসলিউট প্রায়োরিটি রুল আছে। অ্যাপিয়ার, আপনারা ক্যাপিটাল ইনভেস্টমেন্ট ডিসিশনে পড়ার কথা, কে কার আগে পাবে জানেন? কোম্পানি যখন ব্যাংকরাপ্ট ডিক্লেয়ার করে কোর্ট, তখন প্রথম ক্লেম কারা পায়? Bond debt holder. আচ্ছা, কোম্পানি যে ব্যাংকরাপ্ট হচ্ছে, এই ব্যাংকরাপসিটা কি করতে হয়? কোর্টে গিয়ে ডিক্লেয়ার করাতে হয়, তাই না? এটা তো কোর্ট এসে, কোর্ট কি আপনার কোম্পানিতে এসে ডিক্লেয়ার করবে নাকি আপনার কোম্পানিকে কোর্টে নিয়ে যেতে হবে? কোর্টে নিয়ে যেতে কোম্পানিকে কোর্টে নিয়ে যেতে হবে। কোম্পানিকে কোর্টে কারা নিয়ে যায়? স্যার কোম্পানির যারা বোর্ড পরিচালক যারা ওনারা, কোম্পানি, ক্রেডিটর্স কোম্পানির যারা, লয়ার, কোম্পানির লয়ার্স, লয়ার্স যাদেরকে হায়ার করেছে, ল ফার্মসকে যাদেরকে হায়ার করেছে, শেয়ার হোল্ডার্সরা একসাথে হয়ে তারা কি করে? কাদের, কাদেরকে এই দায়িত্ব দেয়? লয়ার্সদেরকে। ঠিক আছে। এখন লয়ার্সরা নিজেদের টাকা পয়সা আগে বুঝে না নিয়ে বন্ড হোল্ডার্সকে টাকা দিবে? নো স্যার। So, প্রথম প্রথম প্রায়োরিটি হচ্ছে লয়ার্সদের। ঠিক আছে। এরপর আপনার কাস্টমার আছে, এরপর আপনার সাপ্লায়ার্স আছে, এরপর এমপ্লয়িজ আছে, এর আরো বেশ কয়েকটা ধাপের পর আপনি বন্ড হোল্ডার্সকে পাবেন। বোঝা গেছে? সো হোয়াট এভার, এইটা এখানকার আলোচনার বিষয় না। আমরা যেটা বলতে চাচ্ছিলাম যে ফার্মস হুইচ আর লাইকলি টু বি টার্মিনেটিং, তাদের জন্য কোনটা অ্যাপ্রোপ্রিয়েট? প্রাইস টু বুক ভ্যালু ইজ মোর অ্যাপ্রোপ্রিয়েট। একটু আগে যেই আলোচনা দেখাচ্ছিলাম যে স্টক রিটার্ন, এটা ডিটারমিনিং কি কি ফ্যাক্টর হতে পারে, রিসার্চে পাওয়া গেছে যে যেই কোম্পানি, এটা হচ্ছে ফার্মা ফ্রেন্ডসের যে পেপারটা আমাদের বেশ পরিচিত, সেটা ছাড়াও আপনি যদি ওয়ারেন বাফেটের ভ্যালু ইনভেস্টিং এর কথা বুঝেন, ভ্যালু ইনভেস্টর, ইনভেস্টমেন্ট অ্যানালিসিস থেকে জানার কথা,
who look for underpriced stock, তারা এই রেশিওসটার দিকে তাকায়। কোন রেশিওটা? প্রাইস টু বুক ভ্যালু। এই রেশিওসটা যাদের কম, হোয়াট ডাজ ইট মিন? প্রাইস কম, বুক ভ্যালু বেশি, ঠিক কিনা? এই রেশিওটা যাদের কম, এটা কি ইন্ডিকেট করে? তাদের প্রাইস কম, বুক ভ্যালু কি বেশি। বেশি। এই স্টক গুলো আপনি যখন পারচেস করবেন ফিল্টার করে, আমরা ফিল্টারিং দেখিয়েছিলাম, খেয়াল আছে? খেয়াল আছে, আমরা কিছু ফিল্টারিং দেখিয়েছিলাম। जी सर। জি স্যার, जी सर। স্ক্রিন করা দিছে। তো আপনি যখন এই স্টক গুলো সিলেক্ট করবেন যাদের প্রাইস টু বুক ভ্যালু কমের দিকে, বাট নোট দ্যাট যে তারা যে কমের দিকে খারাপ কারণে তারা কমের দিকে না। খারাপ কারণ বলতে আমি কি বলছি, যে সেটা একটা খারাপ কারণ, এই কারণে প্রাইস টু বুক ভ্যালু কি হতে পারে? কম হতে পারে, বা কোম্পানি হয়তো ভালো করছে না, হোয়াট এভার ইট ইজ। বাট আমি বলছি যে কোম্পানি সবকিছু ভালো আছে, বাট তার প্রাইস টু বুক ভ্যালু কি কম। সো দেখা গেছে যে আপনি যে স্টকস গুলো প্রাইস টু বুক ভ্যালু কম থাকে, তাদের লং টার্ম ফিউচার রিটার্ন বেশি হয়। আর যাদের প্রাইস টু বুক ভ্যালু রেশিও, যে স্টকস গুলো বেশি থাকে, তাদের লং টার্ম রিটার্ন কম হয়। ওকে, সো এটাকে বলা হয় ভ্যালু ইনভেস্টিং। মানে ইউ লুক ফর হুইচ স্টক which are which have low price to প্রাইস টু book value, ঠিক আছে? সো এই ক্যালকুলেশন আপনাকে অ্যাসেট যদি দেওয়া থাকে, লায়াবিলিটিস যদি দেওয়া থাকে, আপনাকে বুক ভ্যালু ক্যালকুলেশনটা জানতে হবে, যেহেতু আপনি স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন সম্পর্কে জানেন কোথায় কি আছে। এখন প্রতিটা মাল্টিপলসে আমরা কিছু অ্যাডভান্টেজেস দেখবো, কিছু ড্রব্যাকস দেখবো। সো আপনাকে ড্রব্যাকস গুলোর সাথে অ্যাওয়ার হতে হবে, যেন আপনি এই ড্রব্যাকস এর ট্র্যাপে পড়ে না যান, ঠিক আছে? সো হোয়াট ক্যান বি দ্য ড্রব্যাকস অফ প্রাইস টু বুক ভ্যালু মাল্টিপল? প্রথম হচ্ছে, আহ, একটা কোম্পানি ভ্যালুয়েশন আপনি সোললি কিসের উপর রিলাই করছেন? বুক ভ্যালুর উপর, ঠিক আছে? প্রাইস টু বুক ভ্যালু যখন যখন আপনি ইউজ করছেন। অ্যাপলের যে টিম কুক বা অ্যাপলের এক্স সিও স্টিভ জবস, তারা কি অ্যাপলের স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনে স্থান পেয়েছিল বা প্লেস পেয়েছিল? দে আর দ্য মোস্ট সাকসেসফুল, এই জন্য তাদের ভ্যালু এত পেয়েছিল। তার মানে এটা হচ্ছে ভেরি ফান্ডামেন্টাল অ্যাকাউন্টিং লিমিটেশন, যে একটা কোম্পানির যদি নন ফিজিক্যাল অ্যাসেটস থাকে, যেটা হয়তো বা মোর ভ্যালুয়েবল, বাট স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন সেটা কি করে না, রিকগনাইজ করে না। সো ওই ক্ষেত্রে সোনলি ডিপেন্ডিং অন দ্য প্রাইস টু বুক ভ্যালু মাইট বি মিসলিডিং, ঠিক আছে? আর কিছু কোম্পানির ক্ষেত্রে আপনি যখন কম্পেয়ার করবেন, ইউ মাইট সি দ্য লেভেলস অফ অ্যাসেট ভ্যারি। আমাদের কি ওই এক্সাম্পলটা খেয়াল আছে, যেখানে আমরা ডেল এইচপি কম্পেক আর অ্যাপলকে তুলনা করছিলাম শুরুর দিকে, খেয়াল আছে? Yes, sir. আচ্ছা, ডেলের বিজনেস স্ট্র্যাটেজি হচ্ছে তাদের ইনভেস্টমেন্ট ইন অ্যাসেটস ইজ ভেরি লো, এই জন্য তাদের অ্যাসেট টার্নওভার অনেক বেশি, বিকজ দে ট্রাই টু ফলো কাইন্ড অফ স্ট্র্যাটেজি। আপনারা হয়তো কেসে পড়েছেন যে টয়োটা যেটা ফলো করতো জাস্ট ইন টাইম। They get the order from the customers, they then place requisition for materials from the suppliers, then they go for assembly, then they deliver the product. Unlike other companies who have the large inventories available for sale. এখন এই কোম্পানিগুলোর মধ্যে অ্যাসেট লেভেলে ভেরিয়েশন আছে কিনা? কোম্পানিগুলোর মধ্যে যদি অ্যাসেট লেভেলে ভেরিয়েশন থাকে, কারো বুক ভ্যালু আপনি পাবেন বেশি, কারো বুক ভ্যালু আপনি পাবেন কি কম, তাই তো? বোঝা যায়? কারো স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন পাবেন অনেক বড়, কারো স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন পাবেন অনেক ছোট, বিকজ দে ফলো ডিফারেন্ট স্ট্র্যাটেজিস ফর ডুইং দ্য সেম বিজনেস। ওই ক্ষেত্রে আপনি যখন কম্পেয়ার করতে যাবেন ইন টার্মস অফ প্রাইস টু বুক ভ্যালু, উইল দে বি কম্পেয়ারেবল? ওকে, নেক্সট হচ্ছে রিলেটেড টু দ্য অ্যাকাউন্টিং প্র্যাকটিসেস, যেটা আমরা একটু আগে বলছিলাম। সে লিফো, FIFO and weighted average costing system. LIFO is no longer relevant, but FIFO হোক আর আপনার ওয়েটেড অ্যাভারেজ হোক, দুটোর কারণে কি আপনার ইনভেন্টরি ক্যালকুলেশন তফাৎ করবে কিনা? দুটো অ্যাপ্রোচের কারণে আপনার ইনভেন্টরি ক্যালকুলেশন তফাৎ করবে কিনা?
জি স্যার করবে। Yes, sir. জি স্যার। তো দুটো কারণে যদি তফাৎ করে তাহলে স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন থেকে আপনি যে বুক ভ্যালুটা পাবেন এটা কি হবে না অ্যাপল টু অ্যাপল কম্পারিজন হবে না, বিকজ হবে না। অ্যাকাউন্টিং হ্যাজ গিভেন ইউ দ্য ডিসক্রিপশন টু ফলো দ্য ডিফারেন্ট প্র্যাকটিসেস। এটা আমরা হয়তো কমনলি ইনভেন্টরির জন্য এক্সাম্পল দিই, বাট এটা অনেক এক্সাম্পলের জন্য এই পয়েন্টটা রেলিভেন্ট। সে ফর এক্সাম্পল কোম্পানি পেনশন লায়াবিলিটি থাকে, সে পেনশন লায়াবিলিটির আপনার ক্যালকুলেশনে ডিফারেন্ট অ্যাপ্রোচেস আছে। কিছু জায়গায় প্রভিডেন্ট ফান্ডের ক্যালকুলেশনসে ডিফারেন্সেস আছে, কিছু কোম্পানিকে ফলো করে ডিফাইন্ড বেনিফিট প্ল্যান, কিছু কোম্পানি ফলো করে ডিফাইন্ড কন্ট্রিবিউটরি পেনশন প্ল্যান। সো অ্যাকাউন্টিং প্র্যাকটিসেস ফর দিস টু আর ডিফারেন্ট। সো ওই ক্ষেত্রে কি হতে পারে, বুক ভ্যালু মাইট বি ডিফারেন্ট, কারণ যা প্রত্যেকের লায়াবিলিটি ডিফার হবে। কোম্পানিজ ডিফারেন্ট বিজনেস সাইকেলে থাকলে যেভাবে প্রবলেম হতে পারে, একইভাবে কোম্পানির যে অ্যাসেট গুলো আছে সেগুলো যদি ডিফারেন্ট এইজেস এর হয়, কিছু কোম্পানির হয়তো অনেক ম্যাচিউরড অ্যাসেট, ওই ক্ষেত্রে আপনার আপনার বুক ভ্যালু থাকবে। কিছু কোম্পানির হয়তো নিউলি রান করেছে, তাদের অ্যাসেটের যে ভ্যালুস থাকবে এগুলো ডিফার হতে পারে। তারপর আহ, আপনার রিপারচেস রিপারচেসের কারণে বুক ভ্যালু তফাৎ হয়ে যেতে পারে। ঠিক আছে, বুক ভ্যালুর তফাৎ হতে পারে। আমরা রিপারচেসের সাথে পরিচিত। জেনারেলি যেটা হয় যে রিপারচেস যখন আমরা করে থাকি, বুক ভ্যালু পার শেয়ার কমে যায়। কারণ হচ্ছে শেয়ার হোল্ডার সিকিউরিটি থেকে আমি মানি স্পেন্ড করি কিসের জন্য, শেয়ার রিপারচেস করার জন্য। সো আমার শেয়ার হোল্ডার সিকিউরিটি প্রপোর্শনালি ডিক্লাইন্স। এটা কি রিফ্লেক্ট কিসের কারণে, আমার যে রিপারচেসিং এর জন্য খরচ হয়েছে সেটার জন্য। সো একটা কোম্পানি যখন সিগনিফিকেন্টলি রিপারচেস করে আরেকটা কোম্পানি হয়তো করে না, যদিও তারা পিয়ার কোম্পানি, ওই ক্ষেত্রে এই ব্যাপারটা একটা কনসিডারেশনে রাখতে হবে। সো এই ব্যাপারগুলোকে আমরা সামারাইজ করে চারটে ইস্যুসে দেখাচ্ছি যে আপনি যদি এই ইস্যুস গুলো পান আপনাকে এই অ্যাডজাস্টমেন্ট গুলো করতে হবে। ইনটেনজিবল অ্যাসেট, কিছু কোম্পানির ব্র্যান্ড ভ্যালু আছে, হয়তো সে খুব একুইজিশন করে থাকে, তার গুডউইল আছে। সো ওই ক্ষেত্রে কিন্তু আপনার বুক ভ্যালু কম্পারেবল না। সো এই ক্ষেত্রে আপনি কম্পারেবলের জন্য কি করতে পারেন, সে কোম্পানি এর অনেক একুইজিশনের কারণে গুডউইল আছে, আর কোম্পানি বি এর তেমন গুডউইল নাই। ওই ক্ষেত্রে কোম্পানি এ আর কোম্পানি বি কে কম্পারেবল করার একটা শর্টকাট উপায় হচ্ছে যে কোম্পানি এর টোটাল অ্যাসেটস থেকে কি বাদ দেওয়া, গুডউইলটা বাদ দিয়ে দেওয়া। তাহলে আপনি যেটা পাচ্ছেন সেটা হচ্ছে অ্যাডজাস্টেড অ্যাসেট ফর ইনটেনজিবল অ্যাসেট। এখন এটা কিন্তু এই অ্যাডজাস্টেড অ্যাসেট ভ্যালু ফর ইনটেনজিবল অ্যাসেট, এটা কিন্তু একটা নন অ্যাকাউন্টিং রিপ্রেজেন্টেশন। এটা আপনি করেছেন আপনার প্রয়োজনের জন্য। এখন আপনি যখন এই কাজগুলো করবেন আপনাকে কিন্তু রিডারকে বলতে হবে যে আপনি কেন করেছেন, এটা করার কারণ কি। একেবারে একটু আগে আমরা যেটা ফিফো বা ওয়েটেড অ্যাভারেজ কস্টিং এর কথা বলেছি, সেই অ্যাডজাস্টমেন্ট আপনি করতে পারেন কিসের জন্য, বুক ভ্যালুকে কম্পারেবল করার জন্য। নর্মালি ফাইন্যান্সিয়াল যে ফার্মস গুলো আছে, ব্যাংকস এন্ড ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস, তাদের অনেক বেশি অফ ব্যালেন্স শিট আইটেমস থাকে, অ্যাসেটস এন্ড লায়াবিলিটিস। সো কোম্পানিজ হ্যাভ এ টেন্ডেন্সি, নট নেসেসারি যেটা যে ফাইন্যান্সিয়াল ফার্মস এরই শুধু থাকে, আপনার নন ফাইন্যান্সিয়াল ফার্মস এরও থাকতে পারে। এখন ম্যাটার হচ্ছে কোম্পানি হ্যাজ এ টেন্ডেন্সি টু কনসিডার অফ ব্যালেন্স শিট অ্যাসেট অ্যাজ অন ব্যালেন্স শিট অ্যাসেট, আবার অন ব্যালেন্স শিট যে লায়াবিলিটিস আছে দে হ্যাভ এ টেন্ডেন্সি টু কনসিডার ইট অ্যাজ অফ ব্যালেন্স শিট লায়াবিলিটিস। সো আপনি যদি এই ধরনের পরিস্থিতি দেখেন, আপনার কাজ হচ্ছে এই ব্যাপারগুলোর জন্য কি করা, বুক ভ্যালুকে অ্যাডজাস্টমেন্ট করা। ঠিক আছে, সামটাইমস আপনি যেহেতু আমরা ফাইন্যান্সিয়াল ফার্মস এর জন্য বুক ভ্যালু ইজ এ গুড রিপ্রেজেন্টেশন অফ দ্য ফেয়ার ভ্যালু, কেন বলেছি, কারণ ফাইন্যান্সিয়াল ফার্মস গুলো তার যে অ্যাসেট শো করছে মোস্টলি ইন কারেন্ট মার্কেট ভ্যালু, দ্যাটস ওয়াই গুড রিপ্রেজেন্টেশন অফ ফেয়ার ভ্যালু। বাট আপনি যদি বাটা শুতে যান, আপনারা যারা কাজ করছে বাটা শুতে, দে হ্যাভ এ হিউজ অ্যামাউন্ট অফ ল্যান্ড প্রপার্টি, একই পরিস্থিতি আপনার আপনার কার আছে,
বিএটির আছে। ওকে, এমএনসি কোম্পানিজ গুলোর বেশ ভালো প্রপার্টি আছে। So এই ল্যান্ড প্রপার্টি বাই কনভেনশন দিস শুড বি রিপ্রেজেন্টেড অ্যাট হিস্ট্রিক্যাল কস্ট। এখন আপনি যদি বাটার শুর স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনে বুক ভ্যালু ক্যালকুলেট করে আপনি প্রাইস টু বুক ভ্যালু ক্যালকুলেট করতে চান, ইট মাইট বি মিসলিডিং। আপনি হয়তো একটু দেখার চেষ্টা করবেন যে যে ল্যান্ড গুলো বাটার শুর আছে, এটা যদি কারেন্ট মার্কেট প্রাইস আমি কাউন্ট করে ফেয়ার ভ্যালুতে কাউন্ট করি, তাহলে অ্যাডজাস্টেড বুক ভ্যালু কত দাঁড়ায়। তো সেই কাজটা করতে গিয়ে আপনাকে বাটা কোথায় তার ল্যান্ড রেখেছে, কোথায় তার ল্যান্ড আছে, সেটা কি পরিমাণে, সেটা রেট কেমন, সেটার কিছু ডিটেলস তারা স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনে ডিসক্লোজ করেছে। আপনাকে আরো কিছু ডিটেলস এর জন্য কাজ করতে হবে। ওকে, সো ডু উই হ্যাভ এনি জাস্টিফাইড প্রাইস টু বুক ভ্যালু রেশিও? এটা আমরা দেখাই নাই, যেটা আমরা কিভাবে ডিরাইভ করতে পারি। বাট আইডিয়ালি সেইং, আমাদের গর্ডন গ্রোথ মডেল, এটার উপর আমরা রিলাই করতে পারি যে জাস্টিফাইড প্রাইস টু বুক ভ্যালু রেশিও ক্যালকুলেট করার জন্য। সো লেটস সি। আমরা খেয়াল করবেন যে আমরা কি দিয়ে শুরু করছি, ডেরিভেশনে কি দিয়ে শুরু করছি, এটা খুব খেয়াল করবেন। আমরা গর্ডন গ্রোথ মডেল আমাদেরকে কি বলেছে? কারেন্ট মার্কেট প্রাইস শুড বি হোয়াট? D0 ইন্টু 1 প্লাস জি। খেয়াল আছে? এখানে শুরুটা খেয়াল আছে? আচ্ছা, এই শুরুটা খেয়াল আছে? Yes, ডি sir. ওয়ান ডিভাইডেড বাই আর মাইনাস জি, আমরা এটাকে ইউটিলাইজ করছি। ওকে, ফরওয়ার্ড পেজ জন্য আমাদের যেটা আপনার মাল্টিপল আছে, সেটাকে আমরা ইউজ করছি। খেয়াল করেন আমি কি বলছি। ফরওয়ার্ড পেজ জন্য আমরা যেটা জাস্টিফাইড পি ক্যালকুলেট করেছি, সেটাকে আমরা ইউজ করব কার ডেরিভেশনের জন্য? প্রাইস টু বুক ভ্যালুর ডেরিভেশনের জন্য। তো এখানে আমরা লিখছি যে কারেন্ট মার্কেট প্রাইস ডিভাইডেড বাই ফরওয়ার্ড আর্নিংস পার শেয়ার। এটা কি? জাস্টিফাইড ফরওয়ার্ড পি। কেন আমি জাস্টিফাইড ফরওয়ার্ড পি বলছি? কারণ আমি এখানে যেটা লিখবো সেটা হচ্ছে জাস্টিফাইড ফরওয়ার্ড পি তে আমরা যেটা ডিরাইভ করে পেয়েছি সেটা 1 মাইনাস বি ডিভাইডেড বাই আর মাইনাস জি। ওকে, আচ্ছা, আমরা কি রিটার্ন অন ইকুইটির সাথে পরিচিত? আমরা রিটার্ন অন ইকুইটির সাথে পরিচিত? Yes, sir. স্যার আচ্ছা, আমরা কি বলতে পারি যে কোম্পানির এই রিটার্ন অন ইকুইটি ইজ ইকুয়াল টু শেয়ার হোল্ডার্স ইকুইটি মাল্টিপ্লাইড বাই পে আউট রেশিও? সরি, এটাকে আমরা বলছি যে আর্নিংস পার শেয়ার, শেয়ার হোল্ডার্স ইকুইটি। আর এখানে আমরা শেয়ার হোল্ডার্স ইকুইটি, আর এটার সাথে যদি আমরা রিটার্ন অন ইকুইটি মাল্টিপ্লাই করি, তাহলে আমরা যেটা পাবো সেটার নাম কি? দেখেন তো এটা পাওয়া যায় কিনা, আর্নিংস পার শেয়ার। কারণ আপনি আরওই কিভাবে ক্যালকুলেট করেন? কিভাবে ক্যালকুলেট করেন? প্রফিট প্রফিট নেট প্রফিট ডিভাইডেড বাই শেয়ার হোল্ডার্স ইকুইটি, এটাই তো। আরওই কিভাবে ক্যালকুলেট করেন? নেট প্রফিট ডিভাইডেড বাই শেয়ার হোল্ডার্স ইকুইটি। তো আপনি জানি যে এভারেজ শেয়ার হোল্ডার্স Yes. ইকুইটি, ঠিক আছে, এটাই তো। এখন আমি যদি এটাকে একটু উপরে লিখছি, এটাকে যদি একটু রিঅ্যারেঞ্জ করি, আমি কি বলতে পারি যে এই দিস ইজ ইকুইভ্যালেন্ট টু ইপিএস ইন টার্মস অফ পার শেয়ার, আর দিস ইজ ইকুইভ্যালেন্ট টু বুক ভ্যালু পার শেয়ার, বলতে পারি? Yes, sir. আচ্ছা, তাহলে আমরা ইপিএস ইজ ইকুয়াল টু কি লিখতে পারি যে বুক ভ্যালু পার শেয়ার মাল্টিপ্লাইড বাই রিটার্ন অন ইকুইটি। Yes, লেখা sir. যাবে? আচ্ছা, এই কাজটা আমরা এখানে করছি। এখানে আমরা উপরে পি নট রাখছি,
এখানে এটাকে আমরা লিখছি বুক ভ্যালু পার শেয়ার মাল্টিপ্লাইড বাই রিটার্ন অন ইকুইটি। ওকে, বোঝা গেছে কি লিখেছি? হ্যাঁ, Yes, sir. আচ্ছা। এখানে আমরা কে রেখে দিচ্ছি, সরি, এখানে আমরা যেটা লিখছি ওটা বলি। 1 - b সমান আমরা কি বলেছিলাম? পে আউট রেশিও বলেছিলাম না? Yes, sir. 1 - b সমান আমরা বলেছিলাম পে আউট রেশিও। আচ্ছা, এখন আমরা যেটা করছি, আহ, এই 1 - b কে এভাবে রেখে দিচ্ছি, আর জি কে রেখে দিচ্ছি। আমি একটু ব্রেকডাউন করে লিখছি সো দ্যাট আমরা বুঝতে পারবো যে কি কিসের পর কিসে যাচ্ছি। এখানে আমরা প্রাইস রাখলাম, নিচে আমরা বুক ভ্যালু রাখলাম, আর কে ক্রস মাল্টিপ্লাই করলাম। আরওই মাইনাস, এটা যদি মাল্টিপ্লাই করে আরওই ইন্টু বি হবে। এটাকে আমরা বুঝতে পেরেছি ক্রস মাল্টিপ্লিকেশনটা। এই আরওইটা এখানে নিউমারেটরের সাথে কি করলাম, মাল্টিপ্লাই করলাম, আর নিচে কি থেকে গেল, আর মাইনাস জি। এখন আমাকে বলেন তো বি সমান কি? 1 - b যদি পে আউট রেশিও হয়, তাহলে বি সমান কি? Retention ratio. রিটেনশন রেশিও। আমরা বলেছিলাম, খেয়াল আছে যে সাস্টেনেবল গ্রোথ রেট ইজ ইকুয়াল টু রিটেনশন রেট মাল্টিপ্লাইড বাই রিটার্ন অন ইকুইটি। একটা কোম্পানির যদি 15% রিটার্ন অন ইকুইটি থাকে, আর কোম্পানি যদি আমার কাছ থেকে 50% টাকা রেখে দেয়, আমি যদি মনে করি যে কোম্পানি ইটসেলফ ইজ এ মেশিন, কোম্পানি এই 0.5 রেখে দিয়ে এটাকে কত বানাবে? 0.5 ইন্টু 1.15। এটা থেকে আমরা কি এস্টিমেট করি? সাস্টেনেবল গ্রোথ রেট। খেয়াল আছে আমরা বলেছিলাম যে আমরা কোনোভাবেই যদি গ্রোথ রেট এস্টিমেট করতে না পারি, আমাদের কাছে লাস্ট রিসোর্ট কোনটা? রিটেনশন রেট মাল্টিপ্লাইড বাই রিটার্ন অন ইকুইটিতে কি এস্টিমেট করা? লং টার্ম সাস্টেনেবল গ্রোথ রেট, এটা ক্যালকুলেট করা। তাহলে এটা পুরোটা ইকুয়াল টু কি তাহলে? আরওই ইন্টু বি। বি মানে কি? রিটেনশন রেট। তাহলে রিটেনশন রেট মাল্টিপ্লাইড বাই রিটার্ন অন ইকুইটি, এটা ইজ ইকুয়াল টু কি? Growth rate. এটা ইজ ইকুয়াল টু জি। Sustainable. তাহলে আমরা এটাকে রিপ্লেস করে এখানে লিখছি জি, আর এখানে আরওই আছে, আর নিচে আর মাইনাস জি আছে, এই পাশে হচ্ছে প্রাইস টু বুক ভ্যালু। ওকে, তাহলে আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে কি, জাস্টিফাইড প্রাইস টু বুক ভ্যালু রেশিও ইজ ইকুয়াল টু আরওই মাইনাস জি, আর মাইনাস জি। এটা একটু খেয়াল রাখার ওয়ে হচ্ছে, আমার নিউমারেটর ডিনোমিনেটরে কি হবে? জি মাইনাস হবে, আর উপরেরটা হচ্ছে রিটার্ন অন ইকুইটি, আর নিচেরটা হচ্ছে কি, Required. রিকোয়ার্ড রিটার্ন অন ইকুইটি। দুটোর মধ্যে তফাৎ আছে কিনা? ওকে, বাট এই জিটা কি থাকবে? সেম থাকবে। So এখানে একটা ডেরিভেশন আছে, সেটা হচ্ছে the price to book value justified can be computed also from রেসিডুয়াল আর্নিংস থেকে। সেটা আমরা রেসিডুয়াল ইনকাম মডেল যখন পড়বো তখন দেখাবো, এখন দেখাচ্ছি না। এখন একটু আগে আমরা প্রাইস টু বুক ভ্যালু কি কি প্রবলেমস থাকতে পারে সেটা দেখছিলাম। সো সেটা যদি পাওয়া যায়, ওই ক্ষেত্রে আমার জন্য কি অল্টারনেটিভ আছে? সো অল্টারনেটিভ হচ্ছে আমার কাছে প্রাইস টু সেলস আছে। এখন প্রাইস টু সেলস ইউজ করার আগে আমাকে জানতে হবে যে হোয়াট আর দ্য advantages of using this. So very first advantage is that আমি যেভাবে আর্নিংস কে খুব
ম্যানিপুলেট করতে পারি, বুক ভ্যালুকে যেভাবে ম্যানেজ করতে পারি, খুব সহজ না সেলস কে ম্যানেজ করা। ওকে, সো সেলস ইজ লেস প্রোন টু বি ম্যানিপুলেটেড। সো এই জন্য প্রাইস টু সেলস ইজ এ গুড অল্টারনেটিভ। আমরা মেরিকর ভ্যালুয়েশন রিপোর্টে দেখেছিলাম যে প্রাইস টু সেলস এ কি করা হচ্ছে, ব্যবহার করা হচ্ছে। আরেকটা প্রবলেম আমরা যেটা দেখেছিলাম, আমরা বুক ভ্যালুতে বলেছিলাম কি সেলস ইজ ইউজুয়ালি, সরি, বুক ভ্যালু ইজ ইউজুয়ালি পজিটিভ। আর আমরা আর্নিংস এ বলেছিলাম, প্রাইস আর্নিং রেশিওতে কি বলেছিলাম, যে এটা নেগেটিভ হতে পারে, জিরো হতে পারে, তখন এটা বিকামস লেস ইউজফুল অন নো ইউজফুলনেস। ওই ক্ষেত্রে আমার জন্য ভালো ট্রেন্ড হতে পারে প্রাইস টু সেলস, কারণ হচ্ছে সেলস ইজ অলওয়েজ পজিটিভ। ওকে, সেলস নেগেটিভ হওয়ার কোনো সুযোগ নাই। আরেকটা হচ্ছে আমরা দেখেছিলাম যে নর্মালাইজড আর্নিংস, এই পয়েন্টটাতে আমরা দেখেছিলাম যে কোম্পানি কোন সাইকেলে আছে এটার উপর ডিপেন্ড করে তার আর্নিংস বেশ ফ্লাকচুয়েট করতে পারে। সো প্রাইস টু সেলস ক্যান বি এ গুড অপশন। কোম্পানি ম্যাচিওর কোম্পানি হোক, সাইক্লিক্যাল হোক বা ডিস্ট্রেস ফার্ম হোক, ইজ এ গুড অল্টারনেটিভ। প্রাইস টু আর্নিংস যদি আপনি দেখেন, ইট ইজ এর ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে যেহেতু আর্নিংস ইজ মোর ভোলাটাইল, সো প্রাইস টু আর্নিংস ইজ অটোমেটিক্যালি মোর ভোলাটাইল, বাট প্রাইস টু সেলস ইজ রিলেটিভলি লেস ভোলাটাইল এন্ড মোর স্টেবল। কারণ এটা হচ্ছে সেলস হচ্ছে কোম্পানির একটা ফান্ডামেন্টালস। সো এই ব্যাপারটা জন্য কি হয় আপনার অ্যাডভান্টেজিয়াস। নেক্সট হচ্ছে যেভাবে আমরা বলছিলাম যে প্রাইস আর্নিং রেশিও ক্যান এক্সপ্লেইন দ্য ক্রস সেকশন অফ লং টার্ম ফিউচার রিটার্ন অফ স্টকস। একইভাবে প্রাইস টু বুক ভ্যালুর ক্ষেত্রে আমরা বলেছিলাম, এখন আমরা বলছি যে প্রাইস টু সেলস ইট ক্যান অলসো বি one of the factors that is responsible for differences in the cross section of stock return. So কিছু স্টকের যদি আপনি প্রাইস টু সেলস কম পেয়ে থাকেন, what does it mean? হয়তো সেলস এর তুলনায় তার প্রাইস কম, and it has been observed that যে স্টকস গুলোর প্রাইস টু সেলস কম, এটা কম, তার মানে তাদের সেলস বেশি প্রাইসের তুলনায় বা হোয়াট এভার, মানে রিলেটিভলি যাদের প্রাইস টু সেলস রেশিও কম, they provide positive or higher long-term future return, unlike the stocks which have low price to sales. Low price to sales কাদের ক্ষেত্রে থাকতে পারে, হয়তো প্রাইস বেশি, সেলস কম, সরি, যাদের প্রাইস টু সেলস কম তাদের লং টার্ম ফিউচার রিটার্ন কি হতে পারে, কম হতে পারে। and you can actually ask for Google Scholar to provide you the research. আপনি টেক্সটে যখন যাবেন তখন আপনি রেফারেন্স পাবেন যে কিভাবে প্রাইস টু সেলস ক্যান বি আ গুড factor to explain the cross section of a stock return. আচ্ছা, আহ এখন কি এটা কোনো ইস্যুস আছে কিনা? ইস্যুস হচ্ছে আপনি নিয়েছেন একটা স্টার্টিং ভ্যারিয়েবলস হুইচ ইজ সেলস। এখন আপনার কোম্পানিতে অনেকগুলো জিনিসপত্র এখানে আছে টু গেট দ্য প্রফিট, যে প্রফিটটা আপনার প্রাপ্য। আরেকটা কোম্পানির আপনি সেলস নিলেন, কম্পারেবল কোম্পানিজ। সো এই কনসিডারেশন গুলো আপনি টোটালি কি করছেন, ইগনোর করছেন। প্রবাবলি দ্য কোম্পানিজ হ্যাভ relatively same amount of sales or good amount of sales together, আর একটা কোম্পানির কস্টিং অনেক বেশি, একটা কোম্পানির কস্টিং অনেক কম, সো which is ultimately distributable to the shareholders, the earnings can be significantly vary. সো আপনি কিন্তু এই কনসিডারেশন গুলো আনছেন না। আবার আমরা বলেছিলাম যে সেলস comes from both cash sales also from accrual sales। এখন আপনি তো এখানে এই সেলস এর মধ্যে আপনি সেলস দেখা তো হ্যাপি, but if it is such that এখানে সেলস এর মধ্যে অনেক গার্বেজ সেলস আছে, why? Because very likely that the receivables will not be collected, so you are relying on the sales number assuming that all sales will be collected, so এটা একটা ইস্যু। নেক্সট হচ্ছে আমরা বলছি যে যখন আপনি রেশিও ক্যালকুলেট করবেন তখন নিউমারেটর এবং ডিনোমিনেটর কনসিস্টেন্ট হতে হবে। কনসিস্টেন্ট বলতে আমরা যেটা মিন করছি সেটা একটু আপনাকে রিকল করিয়ে দিচ্ছি যে আমরা ডিউপন্ট অ্যানালাইসিসে কি বলেছিলাম। আমাদেরকে খেয়াল আছে যে আমরা রিটার্ন অন অ্যাসেটস কে যখন আমরা নেট প্রফিট ডিভাইডেড বাই
শেয়ার হোল্ডার্স, সরি, আচ্ছা, এখানে আমরা টোটাল অ্যাসেটস লিখছি। এটাকে আমরা কনসিস্টেন্ট বলছিলাম নাকি ইনকনসিস্টেন্ট বলছিলাম? এই ভার্সনটা, রিটার্ন অন অ্যাসেটস এর এই ভার্সনটা, নেট প্রফিট ডিভাইডেড বাই টোটাল অ্যাসেট, এটাকে একটা ভালো ভার্সন রিটার্ন অন অ্যাসেটস এর, নাকি এটা নিয়ে প্রবলেম আছে? একটু রিকল করার চেষ্টা করেন। Yes, sir. Net profit. এটা কি ছিল, মানে ইনকনসিস্টেন্ট ছিল নাকি কনসিস্টেন্ট ছিল? কেন ইনকনসিস্টেন্ট ছিল? কারণ স্যার নেট প্রফিটে একমাত্র রাইট থাকে কিন্তু পর্যন্ত, বাট আমি টোটাল অ্যাসেটের এগেনস্ট এটা পেয়েছি। পুরো বছর ধরে চেঞ্জেস হয়। আর নেট এখানে মেইনলি অ্যাডজাস্টেড অপারেটিং প্রফিট বিফোর ট্যাক্স, না বিফোর ইন্টারেস্ট এক্সপেন্স আসে। আচ্ছা, নেট প্রফিট is distributable to which group of capital providers? ইকুইটি। Equity. And total asset has been contributed by whom? ইকুইটি প্লাস ডেট। Equity plus debt holders. So numerator এবং denominator কি না? কি না? কনসিস্টেন্ট কি না? কনসিস্টেন্ট না, সেম সেম না, সেম কথাটা অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে না, কনসিস্টেন্ট না। ঠিক আছে, ইউ আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং অফ দ্য কনসিস্টেন্সি? এখন আমাকে বলেন, এই আলোচনা যদি বুঝেন তাহলে প্রাইস টু সেলস হোয়াই ইট ইজ নট কনসিস্টেন্ট? Why it is not consistent? কেন কনসিস্টেন্ট না? আচ্ছা, উপরে যে প্রাইসটা আছে এটা কিসের প্রাইস? শেয়ার প্রাইস। শেয়ার প্রাইস। আপনি যে সেলস করছেন এই সেলসটা কিভাবে আপনি জেনারেট করেছেন? শুধুমাত্র কি শেয়ার হোল্ডার্সদের টাকা দিয়ে, সেই নো স্যার, ইনভেস্টমেন্ট দিয়ে, নাকি বন্ড হোল্ডার্সদের ইনভেস্টমেন্ট দিয়েও? স্যার বোথ। বোথ। এই জন্য কি না? কনসিস্টেন্ট না। কনসিস্টেন্ট না। ওকে, একটু আগে যেটা বলছিলাম যে এই কনসিডারেশন আপনি নিচ্ছেন না, কোনটা? এই যে মাঝখানে কি কি হচ্ছে, তাহলে আপনি কি করছেন না, কস্ট ডিফারেন্স যে আছে দুটো কোম্পানির মধ্যে, এটা কি করছেন না, কনসিডার করছেন না। একই আলোচনা যেটা বলছিলাম যে অ্যাকাউন্টিং differences can be one of the problems for comparing the price to sales also. So price to sales এর কোনো justified ratio আছে কিনা? So this is this one, যে price to sales, এটা একটা সিম্পল ডেরিভেশন। প্রথমে উইয়ার্ড লুকিং মনে হবে যে এটা কিভাবে আসলো, বাট লেট মি শো ইউ যেটা কিভাবে আসে। এখন আপনাকে খেয়াল করতে হবে, এখন আমরা ফরওয়ার্ড পি জাস্টিফাইড এটা দিয়ে শুরু করছি না, আমরা যেটা ট্রেলিং পিরিয়ড জাস্টিফাইড নিয়েছিলাম সেটা দিয়ে শুরু করছি। আমার নোটেশন দেখে বুঝতে পারছেন আমরা কি নিয়ে শুরু করব? জাস্টিফাইড ট্রেলিং পি দিয়ে। আচ্ছা, এটা কি ছিল, আমরা কি পেয়েছিলাম? 1 মাইনাস বি ইন্টু 1 প্লাস জি, আর এখানে কি ছিল? আর মাইনাস জি। এখন আমরা যদি এই আর্নিংস কে একইভাবে ক্রস মাল্টিপ্লাই করি তাহলে কি পাই? এখানে পেলাম ই নট, এখানে পেলাম 1 মাইনাস বি, এখানে আছে 1 প্লাস জি, আর এখানে আছে আর মাইনাস জি। এখন আমি যেটা করছি সেটা হচ্ছে বোথ সাইড এটাকে সেলস পার শেয়ার এটাকে মাল্টিপ্লাই করছি। সেলস পার শেয়ার পসিবল ক্যালকুলেট করা? সে আমার 100 মিলিয়ন সেলস আছে, এটাকে যদি আমি টোটাল নাম্বার অফ আউটস্ট্যান্ডিং কমন শেয়ার দিয়ে ডিভাইড করি তাহলে আমি কি পেয়ে যাবো? সেলস পার শেয়ার। এটাকে বোথ সাইড দিয়ে ডিভাইড করে আমি কি এই আর্নিংস এর সাথে এই জায়গায় সেলস লিখতে পারি? এটা আমি নিচে লেখাও যে কথা, উপরে ডিনোমিনেটর হিসেবে লেখা একই কথা।
ওকে, 1 - b, এখানে কি 1 + g, আর এখানে r - g। এখন এই নাম্বারটা কি রিপ্রেজেন্ট করে বলেন তো? আরো এই স্যার। নাম্বারটা কি রিপ্রেজেন্ট করে? এই নাম্বারটা কি রিপ্রেজেন্ট করে? এই নাম্বারটা এটা না? টোটাল বেসিস এটা না? এটা কি রিপ্রেজেন্ট করে? নেট প্রফিট মার্জিন। প্রফিট মার্জিন, ঠিক আছে। সো এটাও কিন্তু প্রফিট মার্জিন, এটাও কি প্রফিট মার্জিন। সো এটাই মূলত, এটা আপনাকে খেয়াল রাখতে হবে। এটা হচ্ছে জাস্টিফাইড প্রাইস টু সেলস রেশিও। আর এটা হচ্ছে যেটা একটু আগে আমরা বলছিলাম যে আহ, আপনার sustainable growth rate can be written in this way: retention rate multiplied by return on equity। এটাকে আপনি আবার ব্রেকডাউন করে এভাবে লিখতে পারেন। এটা আপনি পাবেন হচ্ছে, আমরা আগের একটা ক্লাসে আমরা প্র্যাট দেখিয়েছিলাম, প্রফিট মার্জিন, রিটেনশন রেট, অ্যাসেট টার্নওভার, তারপর আপনার লিভারেজ। টি বলতে আমরা লিভারেজের কথা বলছিলাম। ওকে, দিস ওয়ান ইজ সেম, ইজ ইকুয়াল টু জি। সো জি কে বিভিন্নভাবে দেখা যায়, একই জিনিস। দ্যাট ইজ দিস। ফাইনালি আমাদের কাছে সেলস এও প্রবলেম আছে। সেলস আমি বলেছি যে লেস লাইকলি টু বি ম্যানিপুলেটেড, আমরা বলি নাই যে কখনো ম্যানিপুলেশন করা পসিবল না। ইফ ইট ইজ সাচ দ্যাট যে আপনার কোম্পানি অ্যাগ্রেসিভ সেলস রিকগনিশন ফলো করে, যেটা আমরা হোমওয়ার্ক দিয়েছিলাম একটা কেস পড়ার জন্য, মাইক্রো স্ট্র্যাটেজি। ওখানে আপনি এই ধরনের অ্যাপ্লিকেশনস দেখবেন যে একটা কোম্পানি কিভাবে সেলস অ্যাগ্রেসিভ রিকগনাইজ করতে পারে। সো ইউ সি যে ওই ক্ষেত্রে কি হতে পারে, আপনার প্রাইস টু সেলস মাইট বিকাম লেস রিফ্লেকশন অফ ভ্যালুয়েশন। ওকে, নেক্সট হচ্ছে আপনার এই প্রাইস টু সেলস এর যদি এই প্রবলেম গুলো থাকে, আমার হাতে কি অল্টারনেটিভ আছে, সেটা হচ্ছে প্রাইস টু ক্যাশ ফ্লো। সো অ্যাজ এন অ্যানালিস্ট আপনার জন্য প্রাইস টু ক্যাশ ফ্লো ইজ ভেরি গুড অপশন। ওয়াই ইট ইজ আ ভেরি গুড অপশন? কারণ হচ্ছে আপনার আউট অফ দ্য ভেরিয়েবল যেগুলো আমরা বলেছি, তার মধ্যে ক্যাশ ফ্লো ইজ লেস সাসেপ্টিবল টু ম্যানিপুলেশন, and compared to price earning ratio it is more stable। and ক্যাশ ফ্লো, তার মানে আপনি ক্যাশ আর্নিং যেগুলো পাবেন সেটাই রিপ্রেজেন্ট হবে, অন্যগুলো রিপ্রেজেন্ট হবে না। আপনি কোম্পানির ওসিএফ পার শেয়ার কোম্পানি ডিসক্লোজ করে, সেখান থেকে এই নাম্বারটা পেয়ে থাকেন। লেটেস্ট ক্যাশ ফ্লো রেশিও ক্যান এক্সপ্লেন স্টক রিটার্ন, সেটাও একই আলোচনা, যেটা আমরা বলেছিলাম যে যে কোম্পানিজ গুলোর প্রাইস টু ক্যাশ ফ্লো রিলেটিভলি কম থাকে তাদের লং টার্ম ফিউচার রিটার্ন বেশি থাকে। কোম্পানি যেখানে আর্নিংস ডিসক্লোজ করে, যেখানে কোম্পানি জানায় যে আমার ইপিএস এত হয়েছে, আমার ন্যাপ এত হয়েছে, ওখানে কোম্পানি জানায় যে আমার অপারেটিং ক্যাশ ফ্লো পার শেয়ার কত হয়েছে। ওকে, এখন প্রবলেম কি? প্রবলেম হচ্ছে ক্যাশ ফ্লো ক্যান অলসো বি ম্যানিপুলেটেড, ক্যান অলসো বি ডিস্টর্টেড। হাউ ইট ইজ পসিবল? কোম্পানি তো জানে যে আপনি তার ক্যাশ ফ্লো দেখবেন। কাইন্ড অফ আমরা ক্লাসে বলেছিলাম যে প্যারেন্টস জানে, বা স্টুডেন্ট জানে যে প্যারেন্টস তার রেজাল্ট জিজ্ঞেস করবে। ওকে, সো স্টুডেন্ট এমন ভাবে রেজাল্টটা রিপ্রেজেন্ট করার চেষ্টা করবে যেন প্যারেন্টস মিসগাইডেড হয়। ওকে, সো সেই স্টুডেন্টরাই তো কোম্পানি ম্যানেজার হয়েছে। সো তারা যেটা করে, তারা তো জানে যে তাদেরকে ইনভেস্টরসরা কিভাবে ম্যানিপুলেট করবে, সরি কিভাবে জাস্ট কিভাবে আপনার ইভ্যালুয়েট করবে, তারা তাদের ক্যাশ ফ্লোজ দেখতে চাইবে। সো আমরা ক্যাশ ফ্লোস আমার কম, আমি যেটা করতে পারি, সো আমি এতদিন দেখাচ্ছিলাম যে ইন্টারেস্ট পেইড আমার ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। এখন আহ আচ্ছা, আমি এতদিন দেখাচ্ছিলাম এটা অপারেশনস, ক্যাশ ফ্লো ফ্রম অপারেশনস, আমি এটাকে ট্রান্সফার করে দিলাম, ক্লাসিফিকেশন শিফটিং, ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং এ পাঠিয়ে দিলাম।
আবার সে আমার ইনভেস্টমেন্ট থেকে কিছু ইনকাম আসলো, যেটা হয়তো আমার ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টমেন্টে আমি এতদিন দেখাচ্ছিলাম, আই ক্যান টেক ইট টু ক্যাশ ফ্লো ফ্রম অপারেশনস। সো আপনি তো দেখলেন যে অপারেটিং ক্যাশ ফ্লো পাস এর এ গুড নাম্বার, বাট এই গুড নাম্বারে কিভাবে আসলো সেটা আপনাকে দেখতে হবে যে কোম্পানি আসলে কিভাবে আসলো। ইট ইজ কামিং ফ্রম দ্য সেলস অর কোম্পানি ইজ মেকিং সাম প্লেইং টু মেক দ্য অর টু বিউটিফাই দ্য ক্যাশ ফ্লো ফ্রম অপারেশনস। নেক্সট ওয়ান হচ্ছে ক্যাশ ফ্লোর অনেকগুলো ডেফিনেশনস আছে, একটু পরে আমরা দেখবো। ভেরি সিম্পল ডেফিনেশন অ্যান্ড ভেরি পলিউটেড ডেফিনেশন হচ্ছে এবিডা, আর মোর পিওর ডেফিনেশন হচ্ছে ফ্রি ক্যাশ ফ্লো টু ইকুইটি অর ফ্রি ক্যাশ ফ্লো টু দ্য ফার্ম। সো আউট অফ দ্য ক্যাশ ফ্লোস আমরা যেগুলো ইউজ করে থাকি প্রাইস টু ক্যাশ ফ্লোসে, আমাকে অ্যাওয়ার হতে হবে যে আমি ক্যাশ ফ্লো কোন ডেফিনেশনটা নিব। আর লাস্টলি যেটা বলছিলাম যে এম্পিরিক্যাল রিসার্চে দেখা গেছে যে কোম্পানিজ আর যেহেতু অ্যানালিস্টদের আপনার কি আছে, আহ, ভালো কনসেন্ট্রেট করে ক্যাশ ফ্লোসে, তো কোম্পানিজ আর ট্রাইং টু ম্যানেজ দ্য ক্যাশ ফ্লোস in such a way so that they will not be caught. So আপনার ইপিএস, আপনার কিছু নন ক্যাশ চার্জেস আছে। নন ক্যাশ চার্জেস, নন ক্যাশ চার্জেস এর মধ্যে কি আছে? ডেপ্রিসিয়েশন আছে, অ্যামোর্টাইজেশন আছে, এই আইটেমস গুলো আছে, আরো অনেকগুলো আইটেমস আছে। দেন অ্যামোর্টাইজেশন অফ লোন আছে, এই ব্যাপারগুলো আই মিন আছে। ম্যাটার হচ্ছে কোম্পানি অলওয়েজ, সো এখন আপনি যখন আপনি কি করছেন, ওসিএফ ক্যালকুলেট করছেন। সো হোয়াট ইউ ডু, নেট ইনকাম প্লাস ডেপ্রিসিয়েশন, এভাবে আপনি ওসিএফ ক্যালকুলেট করছেন। আরো ক্যালকুলেশন আছে, আমি সেটাতে যাচ্ছি না। চেঞ্জেস ইন নেটওয়ার্কিং ক্যাপিটাল, আপনি যদি এখানে ডেপ্রিসিয়েশন কে কি করেন, আন্ডার এস্টিমেট করেন, ইট মাইট টেক ইউ টু গুড ক্যাশ ফ্লোস। সো এই ব্যাপারগুলো হয়ে থাকে। আহ, যে আলোচনাটা বলছিলাম যে ক্যাশ ফ্লোস এর বিভিন্ন ডেফিনেশন আছে, দিস আর দোজ ডেফিনেশনস। আমরা আহ, পরিচিত এই ডেফিনেশনস গুলোর সাথে, এবং এগুলোকে কিভাবে ম্যানেজ করা যায় সেটার একটা এক্সাম্পল আমরা বলেছি অলরেডি, যে আপনি ক্লাসিফিকেশন শিফটিং করতে পারেন। বাট আউট অফ দিস আমরা বলছিলাম যে কোন ডেফিনেশন ইজ মোর আই মিন মোর অ্যাপ্রোপ্রিয়েট, দ্যাট ইজ হচ্ছে ফ্রি ক্যাশ ফ্লো টু ইকুইটি। এটা আমরা কি, এটা আমরা ফ্রি ক্যাশ ফ্লো ভ্যালুয়েশন আরো ডিটেলে জানবো। But ultimately, this cash flows is available for equity holders after making allocations for necessary investment in working capital, capital expenditure, and also making payment for bondholders. The cash flows available আছে, which can be taken by the equity holders for themselves. That is the free cash flow to equity. This is a polluted definition of cash flow, but sometimes for shortcut we use it, EBITDA. বাট ইট ক্যান অলসো বি আ গুড ইউজ যখন আমরা এন্টারপ্রাইজ ভ্যালু ক্যালকুলেট করি। এন্টারপ্রাইজ ভ্যালুর ক্যালকুলেশনে মাল্টিপ্লাই, আমরা ভ্যালুয়েশনের যখন ফাইনাল টেমপ্লেটটা দেখবো ওখানে আমরা দেখানোর চেষ্টা করবো যে এবিটা মাল্টিপ্লাই কিভাবে ব্যবহার হতে পারে। সো আমাদের হাতে কি জাস্টিফাইড প্রাইস টু ক্যাশ ফ্লো এরকম কিছু আছে কিনা, আনসার হচ্ছে আছে। এখানে আমরা ডেরিভেশনে দেখাচ্ছি না, এখানে আমরা শুরুই করছি ফ্রি ক্যাশ ফ্লো টু ইকুইটি, দ্যাট ইজ দ্য আই মিন latest annual multiplied by 1 plus growth rate divided by R minus G. Actually, we are also utilizing the Gordon growth model. Enterprise value over EBITDA multiple, এটা আরেকটা মাল্টিপল, সেটা আমরা বলছিলাম যে আমাদের ভ্যালুয়েশনে যখন আমরা টার্মিনাল ভ্যালু ক্যালকুলেট করি ওখানে আমাদের দরকার হয়। এছাড়া আমরা ওভারঅল ভ্যালুয়েশনের জন্য এন্টারপ্রাইজ ভ্যালু ওভার EBITDA মাল্টিপল ব্যবহার করতে পারি। রিমেম্বার এখানে যে এবিটা, এটা নেওয়া হয়েছে কিসের রিপ্রেজেন্টেশনের জন্য? এটা নেওয়া হয়েছে একটা ক্যাশ ফ্লো রিপ্রেজেন্টেশনের জন্য। So, আপনি চাইলে এই এবিটার জায়গায় ফ্রি ক্যাশ ফ্লো ইকুইটি ব্যবহার করতে পারেন, ওসিএফ ব্যবহার করতে পারেন, হোয়াট এভার ইট ইজ, বাট ইট ইজ নোন এজ দ্য এবিটা মাল্টিপল। সো এবিটা মাল্টিপল আমরা কেন ব্যবহার করে থাকি? আমরা ব্যবহার করে থাকি যখন ফার্মস গুলোর মধ্যে ডিফারেন্ট ক্যাপিটাল স্ট্রাকচার থাকে। সো ডিফারেন্ট ক্যাপিটাল স্ট্রাকচার থাকলে
তখন আমার কাছে ওই প্রাইস টু আর্নিংস বা ওই মেথডের কম্পারিজনটা ঠিক মতো হবে না, বিকজ যে কোম্পানিগুলো লিভার্ড কোম্পানি আর যে কোম্পানিগুলো নন লিভার্ড কোম্পানি, দেয়ার আর্নিংস ইজ লাইকলি টু বি এফেক্টেড ফর দ্য ডিফারেন্সেস ইন ক্যাপিটাল স্ট্রাকচার। বাট আমি এখানে নিচ্ছি এন্টায়ার এন্টারপ্রাইজ ভ্যালু, আর এখানে আমি নিচ্ছি এবিডা। এখন খেয়াল করে দেখেন এই এবিডার মধ্যে কি কি আছে। EBITDA is something which is before distribution of anything to the bondholders and equity holders, and also the non-cash expenditure আমি করছি না। So this helps us to manage the problem of comparing companies who have differences in leverage. Companies also differ in terms of capital utilization. So ওই ক্ষেত্রে আমার enterprise value EBITDA is a good option. আর এবিডা ইজ ইউজুয়ালি পজিটিভ, সো আমাদের আগে যেগুলো প্রবলেম হচ্ছিল সেখানে আমরা এটা অল্টারনেটিভ ইউজ করতে পারি। বাট একটু আগে যেটা বলছিলাম যে এই এবিডার মধ্যে খেয়াল করেন, এখানে এবিডার ক্যালকুলেশনে কিন্তু সেলস আছে। এই সেলস এর মধ্যে কি আছে? ক্যাশ সেলসও আছে, ক্রেডিট সেলসও আছে। এখন ক্যাশ সেলস ক্রেডিট সেলস সব মিলে এই ক্যাশ ফ্লোস এর ডেফিনেশনস কে কি করলো? ম্যানিপুলেট করলো। ইনস্টেড ইফ উই ইউজ দ্য এফসিএফই, যেখানে আমরা শুরু করছি OCF দিয়ে, হুইচ ইজ পিওরলি দ্য ক্যাশ ফ্লো ফ্রম অপারেশনস, ওখানে কিন্তু আমরা এই প্রবলেমটা ফেস করছি না। আর একটু আগে যেটা বলছিলাম যে যেহেতু এফসিএফ ইজ মোর পিওর ডেফিনেশন অফ ক্যাশ ফ্লোস, এই জন্য আমাদের এবিডা ইউজ করাটা রিকমেন্ডেড না। আমরা যদি সবকিছু আহ, আপনার যখন কম্পেয়ার করব, তখন আমরা যদি দেখি যে হুইচ ভ্যালুয়েশনস আর মোর কম্পারেবল ইন টার্মস অফ the problems and the advantages we have discussed, these are more comparable. Price to cash flow from operations, price to FCFE, and যেগুলো more commonly used হয় সেগুলো হচ্ছে less comparable. আর ইনফ্লেশন কিভাবে আপনার জাস্টিফাইড রেশিওস গুলোকে ইনফ্লুয়েন্স করতে পারে, এই আলোচনাটা একটু দেখবেন। এই আলোচনাটা ক্রিটিক্যাল ফর ইউর এক্সাম, যে ইনফ্লেশন কিভাবে আমার প্রাইস মাল্টিপল কে এফেক্ট করতে পারে, পার্টিকুলারলি দ্য জাস্টিফাইড প্রাইস মাল্টিপল। হাউ ইট ইজ পসিবল যে হায়ার ইনফ্লেশন এটা যদি লাইকলি হয়, কিভাবে জাস্টিফাইড প্রাইস মাল্টিপল বিকামস লোয়ার, আর এটা কখন হয়। আর এখানে একটা কানেকশন আছে, সেটা হচ্ছে কিছু কোম্পানিস, সে আপনি যদি অ্যাপল হয়ে থাকেন, এখন অ্যাপলের কস্টিং বাড়লে অ্যাপল হ্যাজ এ ডমিনেন্স ওভার দ্য কাস্টমার্স। অ্যাপল চাইলে আইফোনের প্রাইস বাড়িয়ে দিতে পারে, তার কস্টিং এর এন্টায়ার বার্ডেন ট্রান্সফার করে দিতে। আমরা দেখিয়েছিলাম যে এটা কতটুকু ট্রান্সফার করতে হবে। এটা প্রাইস লেভেল 8% বাড়া, তার মানে এই না যে 8% ইনক্রিজ অফ কস্ট অফ গুডস সোল্ড ক্যান বি ট্রান্সফার, এটা করলেই যে হয়ে যাবে, সরি, 8% ইনক্রিজ অফ প্রাইস মে নট বি নেসেসারি, এর চেয়ে বেশি প্রাইস বাড়তে প্রয়োজন হবে, এটা আমরা একটু দেখিয়েছিলাম। বাট আমরা যেটা বলার চেষ্টা করছি যে যত আপনার এটা বেশি হবে, যত বেশি আপনি পাস থ্রো করতে পারবেন, আপনি যত আপনার বার্ডেনটা, হায়ার কস্টিং এর বার্ডেনটা যত বেশি কাস্টমারের উপর শিফট করতে পারবেন, তত আপনার জাস্টিফাইড প্রাইস মাল্টিপলটা বেড়ে যাবে। বাট ইফ ইট ইজ সাচ দ্যাট ইউ আর ভেরি কম্পিটিটিভ কোম্পানিজ লাইক দ্য pharmaceutical industries in our country, যেখানে customers are very sensitive to the prices of the pharmaceuticals, ওই ক্ষেত্রে আপনার পাস থ্রু রেট মে নট বি ভেরি স্যাটিসফ্যাক্টরি, আপনাকে হয়তো হায়ার কস্টিং বিয়ার করা লাগতে পারে বাই ইউরসেলফ। ওই ক্ষেত্রে আপনার জাস্টিফাইড প্রাইস মাল্টিপল কমে আসবে। আমরা গত সপ্তাহে স্কয়ার ফার্মার একটা ডিসক্লোজার দেখেছি, লেটেস্ট ডিসক্লোজার, যেখানে তারা বলছিল যে আমার গত বছরের একই সময়ে আমার 425 কোটি টাকা প্রফিট ছিল। এই বছর প্রথম আহ, আমার প্রথম ত্রৈমাসিক, কোয়ার্টারলি, এখানে আমরা 472 কোটি টাকা প্রফিট করেছি, সরি, হ্যাঁ, প্রফিট করেছি। সো যদিও আমার সেল ছিল গত বছর প্রথম ত্রৈমাসিকে 900 সামথিং কোটি টাকা, আর এই বছর প্রথম ত্রৈমাসিকে 1500 সামথিং কোটি টাকা, সো আমার বিক্রি যে হারে বেড়েছে, বিক্রির পার্সেন্টেজ যে হারে বেড়েছে, ওই হারে আমি এই প্রফিট বাড়ে নাই। এখন কারণ কি, তার ফাইন্যান্স ম্যানেজার এক্সপ্লেন করছে
যেহেতু ফার্মাসিউটিক্যাল যে ইনগ্রেডিয়েন্টস, একটি ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্টস প্লাস আদার যে ম্যাটেরিয়ালস, আমার কস্ট অফ প্রোডাকশন এগুলো বেড়ে গেছে, সে অনুযায়ী আমরা প্রাইস বাড়াই নাই বা বাড়াতে পারি নাই। এই জন্য হচ্ছে আমার সেলস যেভাবে গ্রোথ হয়েছে, একই ধরনের গ্রোথ আমরা প্রফিটের ক্ষেত্রে দেখাতে পারি না। আমাদের প্রফিটের গ্রোথ রিলেটিভলি কম হয়েছে কম্পেয়ার টু দ্য গ্রোথ অফ সেলস। আমার গ্রোথ অফ সেলস কিন্তু বেশ ভালো। আপনি যদি 600 ডিভাইডেড বাই 900 কম্পেয়ার করেন, হাউ মাচ ইট ইজ, মানে গ্রোথ হচ্ছে 900 থেকে 1500, 600 বেড়েছে। 600 900 কত পার্সেন্ট? 68% মতো স্যার। 600 900 এর 68%। বাট ইফ ইউ থিঙ্ক অফ দ্য প্রফিট, যেখানে 425 কোটি টাকা ছিল, ওখানে আমরা বাড়াতে পেরেছি সে 472। 72 জায়গায় আমি 50 বললাম, সরি 475 বললাম। 475 হলে গ্রোথ হচ্ছে আপনার আহ কত, 50 কোটি। এখন আপনি যদি 50 কোটি কিসের উপর অ্যাপ্লাই করেন, 425-এর উপর, অটোমেটিক্যালি দ্য পার্সেন্টেজ উইল বি মাচ লোয়ার। বোঝা গেছে? সো এই আলোচনাগুলো একটু দেখবেন, ভেরি ক্রিটিক্যাল দিস পার্ট। ওকে, এটা আপনার, আপনি যখন মার্কেট বেসড ভ্যালুয়েশন করবেন সেখানে আপনার এই ডিসকাশনটা হেল্প করবে। So that's all for today for market based valuation.